জি, আমরা লাইভে আছি। একটু ক্লাসটা সকলকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড বেসিক গ্রামার গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনারা সবাই অলরেডি জানেন যে দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে এবং এই রুটিন প্রকাশিত হওয়ার পরেই আপনারা একটু নড়ে চড়ে বসছেন, গায়ে লাগতেছে যে না আমি স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে। ওকে ফাইন, যদি তাও হয়, এই অবস্থাও যদি হয় যে না আপনার এই রিয়েলাইজেশন হয়েছে যে এখন আমার পরীক্ষা সামনে পড়তে বসতে হবে, তাও ভালো। এই পড়তে বসতে হবে, এই গতিটা বা এই চিন্তাটা যদি এখন থেকে আপনি গায়ে লাগান, সেভাবে পড়াশোনা করেন, আপনার হাতে যথেষ্ট সময় আছে। কেননা ন্যাশনাল ইউনিভার্সিটি খুব ভালো একটা কাজ করছে, অনেক আগে আপনাকে রুটিনটা দিয়ে দিছে। তো এই সময়টা যদি আপনি কাজে লাগান গোছানো ভাবে, সুন্দর একটা হচ্ছে যে নিয়মিত পড়াশোনার মাধ্যমে, তাহলে এই কম সময়েও কিন্তু অনেক ভালো কিছু করা সম্ভব। আমরা আমাদের রেগুলার মান্থলি ব্যাচে এবং প্রিপারেশন ব্যাচে প্রত্যেকটা বিষয় ধরে ধরে অনেক বিস্তারিত ভাবে আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। এখন আমাদের রিভিশন দেওয়ার পালা। কেননা পরীক্ষার আগে আমরা যদি রিভাইজ না দেই বা পুরো বিষয়গুলো না দেখে নেই, তাহলে আগের বিষয়গুলো আমরা ভুলে যাই। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়। তো পরীক্ষার আগের এই সময়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা কোনো পড়াশোনাই করেন নাই, তারাও যদি এখন থেকে আমাদের গাইডলাইন ফলো করেন, আপনাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, নিয়মিত ক্লাস হবে, আমরা একদিনও বন্ধ রাখি নাই। পরীক্ষার আগের সময়টা এবং পরীক্ষার মাঝখানে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটার মধ্যেও আপনাদের নিয়মিত ক্লাস আমরা নিব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে আর আমরা যদি বেঁচে থাকি। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিব, যাতে করে আপনারা সুন্দর একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার রুমে যাইতে পারেন। সাজেশন থাকবে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে আমরা আলোচনা করে দিব। শুধুমাত্র দরকার আপনার এই মাইন্ডসেট থাকা যে রুটিন প্রকাশিত হয়ে গেছে ভাই, মাত্র আর কয়েকটা দিন আছে, এখন দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে, আমি যদি এই সময়টাতে না পড়ি তাহলে আমার আর কখনো পড়া হবে না, আমার পাশই করা হবে না। ভাই আপনার পড়ারই দরকার নাই। বাট আপনি যদি এখন থেকে আজকে যে সিরিয়াসনেস থেকে ক্লাসটা করতে আসছেন, এই কয়েকদিন, জাস্ট এই কয়েকটা দিন যদি সিরিয়াস থাকেন, যারা এতদিন ক্লাস করলেন, প্রিপারেশন ব্যাচ, মান্থলি ব্যাচ, এই সময়টাতে যদি আপনি অবহেলা করেন, তাহলে আপনার পরীক্ষাটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে। কেননা পরীক্ষার আগে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আবার যারা একদমই পড়াশোনা করেন নাই, তারাও যদি এই সময়টাতে গুরুত্ব দেন, তাহলেও আপনার কিন্তু ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। আর যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন, তাদের খুব বেস্ট একটা প্রিপারেশন হবে, অলরেডি হয়ে গেছে, এখন আবার রিভিশন দিবেন, তো আপনার কোনো কিছু আর বাকি থাকবে না। তো আপনাদের সুবিধার্থে, আপনাদের কথা চিন্তা করে আমরা বরাবরের মতো তাই ডিইউজি গ্রুপ চেষ্টা করতেছে আপনাদেরকে সেবা দেওয়ার। এই যে ফ্রি ক্লাসগুলো, এতগুলো ক্লাস হবে, টোটালি ফ্রি, কোনো কস্ট নাই, কোনো কিচ্ছু নাই। আমরা আপনাদের ভালো চাই, ভালোবাসি, নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা এই কাজটুকু করে যাবো। এই প্রত্যেকদিন ক্লাস হবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ভাই কেউ এই কাজ করবে না নিজের হচ্ছে যে এতটুকু সময় দিয়ে, যদি ভালোবাসা না থাকে। আশা করি আপনারা এটা বুঝবেন এবং এটার দাম আপনারা দিবেন। কিভাবে? ভালো একটা রেজাল্ট করে যখন আমাদেরকে আপনারা বলবেন যে জাহিদ ভাইয়া, রিপন ভাইয়া বা জেপি ভাইয়া, আপনাদের জন্য আজকে আমাদের এই রেজাল্টটা ভালো হয়েছে। জাস্ট এতটুকুই আমাদের চাওয়া পাওয়া।
ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমাদের প্রথম ক্লাস। খুব চমৎকার একটা ক্লাস হবে, জীবনমুখী একটা ক্লাস। জীবনের শিক্ষা আমরা এই ক্লাস থেকে পাবো। তো খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আর একটা কথা বলে নিতে চাই শুরুতেই, যে আমরা সাধারণত কোনো একটা কাজ শুরু করার ক্ষেত্রে আমাদের যে মাইন্ডসেট থাকে, আমাদের যে মোটিভেশন থাকে, আমরা সবার ক্ষেত্রে, বেশিরভাগের ক্ষেত্রেই যেটা হয়, এটা ধরে রাখতে পারি না। দুই চারটা ক্লাস করার পরে দেখা যাবে অনেকেই রেগুলার হইতে পারবেন না আপনারা। এটা হবে, অনেকেরই হবে, আমি কথাটা বলে দিচ্ছি, তারপরেও দেখবেন অনেকেরই হবে যে আজকে ক্লাসটা হইলো না, কালকে দেখে নিব। এই ক্লাস তো প্রত্যেক দিনই হবে। আপনার একটা ক্লাস মিস হয়ে গেলে পরের দিন আপনি আর এসে কিছু বুঝতে পারবেন না। তখন কি হবে, যে না, ওই ক্লাসটা অন্য একটা সময় দেখে নিব, তারপর এটা করবো, না হলে তো বুঝতেছি না। এরকম করতে করতে আপনি আর তাল মিলে চলতেই পারবেন না। তো আপনার নিজে থেকে পড়াও হইলো না, আমাদের সাথেও পড়া হইলো না, রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো এই কাজ করা যাবে না। যারা আমাদের উপর ভরসা রেখে আমাদের সাথে ক্লাস করতে চাচ্ছেন, আমরা আপনাদের নিরাশ করব না, এতটুকু বলতে পারি। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটুকু দিব, যে সাজেশন পাবেন, যে ক্লাসগুলো পাবেন, যে আলোচনা পাবেন, কোনো কিছুই বাকি থাকার কথা না আসলে। যারা প্রিপারেশন ব্যাচে অলরেডি আছেন, তাদের জন্য খুবই ভালো একটা প্রস্তুতি হবে অলরেডি, যেহেতু সবকিছু পড়া হয়ে গেছে। যারা নতুন আছেন, আমরা চেষ্টা করবো তাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার। তো যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, আজকে থেকে প্রত্যেকদিন ক্লাস হবে। শুরুতে আমি একটু, আপনারা কে কোথা থেকে বলতেছেন এতটুকু একটু জানতে চাই। আমাদের কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে বলতেছেন, এবং সেই সাথে ক্লাসটুকু সকলে একটু শেয়ার করে রাখবেন। আমাদের রিপন ভাইয়া আছেন? রিপন ভাই, আচ্ছা, আমাদের ক্লাস গুলো রাখার হচ্ছে যে পরবর্তীতে কাজে লাগার জন্য আপনি কিছু উপদেশ দিছিলেন, একটু যদি বলে দেন সকলের জন্য সুবিধা হবে।
আচ্ছা, অনেকেই মেনশন করা শুরু করছে, খুবই ভালো। একটু বলে নেই যে আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা যখন ক্লাসগুলো করবেন, এটা আপনি শেয়ার করে রাখলে পরবর্তীতে দেখতে পারতেছেন। আমাদের রিপন ভাই অলরেডি সেই কথাটা বলছে। ইউটিউবে ক্লাসটা আপলোড করে দেওয়া হবে। অনেকেই ভাবতে পারেন যে ফেসবুক পেজে তো পাচ্ছি, ইউটিউবে যাওয়ার কি দরকার। এখানে আপনাদের জন্য এটা সেই জায়গায় দেওয়া হবে, তার পিছনে কারণটা হচ্ছে কি যে অনেক সময়, লেট মি ফিনিশ, অনেক সময় আমরা হচ্ছে যে আমরা তো এখানে ক্লাসগুলো নিচ্ছি বা কথাগুলো বলতেছি, আপনি এটাকে একটু ফাস্ট করে দিতে পারেন, মানে কম সময়ের মধ্যে ইনফরমেশন গুলো নেওয়ার জন্য। আপনি অলরেডি একবার ক্লাসটা করতেছেন, এই মেইন ক্লাসটা, পরবর্তীতে আপনি যখন রিভিশন করতেছেন বা এই ক্লাসটা আরো একবার দেখতেছেন, তখন আপনি এটা একটু ফাস্ট করে দিলে খুব তাড়াতাড়ি ক্লাসটা যাবে, আপনার ক্ষেত্রে সুবিধা হবে। লাইক আপনি যদি 1.5 স্পিড করে দেন, তাহলে ফাস্ট যাবে। আপনারা অলরেডি অনেকে এই সেটিংটা জানেন, যদি না জেনে থাকেন তাহলে ইউটিউবে আপনাদের যে সেটিং আছে বা থ্রি ডট আছে, ওইখানে স্পিডের জায়গায় এই অপশনটা পাবেন, 1.5, 1.25, এরকম, ঠিক আছে? স্পিডটা বাড়ায় দিলে আপনি তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে পারবেন। তো এই জন্য আপনারা ইউটিউবটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জাস্ট এতটুকুই, আমরা আপনাদের এত কিছু দিচ্ছি, আপনারা এই কাজটা করে দিলে পরবর্তীতে আপনাদেরই সুবিধা হবে, আমাদের কিছু না, ঠিক আছে? ওকে। অলরেডি অনেকেই হচ্ছে যে মেনশন করতেছে, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে। আমি জাস্ট একটু দেখি, আমরা মূল আলোচনায় চলে যাব। যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস, সে কারণে একটু সময় বেশি নিচ্ছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কেননা নিয়মগুলো আপনাদের অনেকেই জানেন না। যদি না জানানো হয়, সেক্ষেত্রে পরবর্তীতে একটু ঝামেলায় পড়বো আমরা বা আপনারা। সে কারণে একটু সবকিছু বলে নিচ্ছি, আমরা এখনই মূল আলোচনায় চলে যাব। ওকে। নাফিসা আপু হচ্ছে কুমিল্লা থেকে আছে, নৌসিন আপু জয়পুরহাট, আসাদুর রহমান বান্দরবান, ওকে, সিলেট থেকে আছে, চাঁদপুর, সিলেট। এই সিলেট থেকে আমি মাত্র ঘুরে আসলাম, সিলেটের মানুষ অনেক ভালো। যাক, মোটামুটি অনেক জায়গা থেকেই আছে, আপনারা অনেকে মেনশন করা শুরু করছেন। আর একটা রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে রিয়াকশন বা ইউজ করবেন, লাইক, লাভ, অ্যাংরি, আপনার যেটা ইচ্ছা হয় ইউজ করবেন। আর হচ্ছে আপনাদের এই রিয়েকশন ইউজ করবেন। আচ্ছা, একজন কমেন্ট করছে ভাই মিটে যুক্ত হইতে পারতেছে না, মিটে জায়গা শেষ হয়ে গেছে, দুঃখিত। মিটে জায়গা নাই, আগে আসলে আগে পাবেন, এরকম একটা ব্যাপার এই জায়গা হয়ে গেছে আসলে। যারা শুরুতেই যুক্ত হয়ে যাবেন তারা মিটে যুক্ত হইতে পারবেন, না হলে পরবর্তীতে যুক্ত হওয়ার সুযোগ থাকতেছে না, ঠিক আছে? 100 জন তো। ওকে, আমরা আলোচনায় চলে যাই, অনেক কথা হয়ে গেল। রাইডার্স টু দা সি। আমি প্রথমে একটু বলে নিতে চাই আজকে আমরা কোন কোন বিষয়গুলো আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো এই রাইডার্স টু দ্য সি এর অথর কে, তিনি, তার জীবন সম্পর্কে জানবো, কেননা তাকে না জানলে তার লেখার মাহাত্ম্য বা গুরুত্ব আমরা বুঝবো না। তিনি কেন এটা লিখলেন, তার লেখার ধরনগুলো কিরকম, এই সম্পর্কে আমরা ধারণা নিব। দেন আমরা যাব এই যে ড্রামাটা পড়তে যাচ্ছি, এই ড্রামাটা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন নিব। তারপর এই ড্রামাটা হচ্ছে যে ক্যারেক্টার গুলো আছে, এগুলো এত গভীর ভাবে, এত ডিটেলস এর সাথে আমরা শিখবো, যাতে করে আপনি পরবর্তীতে শর্ট কোশ্চিন বলেন, ব্রড কোশ্চিন বলেন, ব্রিফ কোশ্চিন বলেন, কোনো জায়গায় আপনাকে একবারের জন্য কোনো কিছু মুখস্থ করতে হবে না। জাস্ট আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে শেষ করেন, আশা করি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ক্যারেক্টার গুলো আমরা নিব, নেওয়ার পর আমরা গল্পটাতে যাব। এবং মজার ব্যাপার হলো, আমরা এতদিন যেভাবে সবাই পড়ে থাকি বা পড়ে এসেছি, জাস্ট সামারিটা একটু পড়লাম। আমরা শুধুমাত্র সামারি দিয়ে শেষ করব না, আমরা খুব ডিটেইলে পড়ব এবং চেষ্টা করব লিটারেচারের যে স্বাদ, যে টেস্ট, এটা টেক্সট পড়ার মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো একটু ধৈর্য লাগবে। আমরা কোনো সিনেমা দেখতে বসি নাই, ক্লাস করতে বসছি। আমাদের ব্রেনের মধ্যে প্রেসার ক্রিয়েট হবে, কেননা ব্রেনে অনেক কিছু ইনপুট হচ্ছে। একটা ল্যাপটপ, একটা মোবাইলে কোনো কিছু ডাউনলোড করলে সেটা যেমন গরম হয়ে যায়, ব্রেনও গরম হবে। বাট আমরা সবকিছু ব্রেনের মধ্যে ইনপুট নিব এবং পরবর্তীতে সেটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো সবাই রেডি আছেন তো, প্রস্তুত আছেন তো? আমি একটু ফাস্ট যাব, কেননা অনেক ইনফরমেশন, অনেক বড় ক্লাস হইতে যাচ্ছে। আমাদের আজকের টপিক হচ্ছে রাইডার্স টু দা সি, ইন্ট্রোডাকশন টু ড্রামার। এই ড্রামাটা আজকে আমরা পড়বো। তো এটা লিখেছেন আমাদের, রেসপন্স করবেন যারা জানেন, জে এম সিঞ্চ বা জন মিলিংটন সিঞ্চ। আচ্ছা, তো এই ভদ্রলোক তিনি জন্মগ্রহণ করেন 16 এপ্রিল। লিখবেন সবাই, আমার ক্লাসে সবাই খাতা কলম নিয়ে বসবেন। ওই ক্লাস করতে আসছেন, ক্লাস করতে এসে যদি কেউ ভাবেন যে না, পরবর্তীতে ইনফরমেশনটা আরো একবার দেখে নিব, পরবর্তীতে লিখে নিব, এটা আসলে হয়ে ওঠে না ভাই, সত্যি কথা।
এটা হয়ে ওঠে না বা পরবর্তীতে সেটা করার সুযোগ থাকে না। এই জন্য আপনারা ক্লাসেই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো টুকে নেবেন। আমার কথাগুলো আপনারা কিছু কিছু গুরুত্বপূর্ণ লিখে নিতে পারেন, কারণ সব কথা আমি লিখা সম্ভব না। লিখে নেবেন, আপনাকে এটা খুব ভালো সাপোর্ট দেবে। তিনি এত সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন ডাবলিনে। ভাই ডাবলিন কোথায়, কোন দেশে? আয়ারল্যান্ডে। তাহলে আমরা জানলাম জেএমসিএস তিনি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। আয়ারল্যান্ড, তিনি তাহলে ইংল্যান্ডের রাইটার ছিলেন না, তিনি ছিলেন আয়ারল্যান্ডের। তার বাবা, যার নাম হচ্ছে জন হ্যাচ সিঞ্জ, নামটা দরকার নাই, ইনি ছিলেন একজন ব্যারিস্টার। তার বাবা ছিল একজন ব্যারিস্টার। তো তার বাবা যেহেতু ব্যারিস্টার ছিলেন, পড়ালেখার ব্যাপারে, জে এম সিনজের পড়ালেখার ব্যাপারে তার বাবা খুবই সচেতন ছিলেন, খুবই হচ্ছে যে যত্ন করতেন। কিন্তু সমস্যা হলো আমাদের জে এম সিনজ তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলেন। তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ ছিলেন যে তিনি নিয়মিত স্কুলে যাইতেই পারতেন না। তো এই জন্য তার বাবা যেহেতু পড়ালেখার ব্যাপারে খুব সচেতন ছিল, তার বাবা হোম টিউটর রাখে তার জন্য। বাসায় এসে এসে তাকে পড়ানো হয়। ঠিক আছে, বাসায় এসে এসে তাকে পড়ানো হয়। তো এভাবে তিনি হচ্ছে যে তার শিক্ষা, এই শিক্ষার ধাপটা আগাইতে থাকেন, সামনের দিকে আগাইতে থাকেন। এভাবে তিনি হচ্ছে যে জ্ঞান অর্জন করতে থাকেন। পরবর্তীতে তিনি ট্রিনিটি কলেজ ডাবলিনে ল্যাঙ্গুয়েজ এন্ড হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন। খুব ভালো নাম্বার নিয়ে তিনি সেখান থেকে পাশও করেন। ঠিক আছে, এবং হায়ার এডুকেশনের জন্য তিনি জার্মানিতে যান। কিন্তু সেখানে তিনি নিজেকে খাপ খাওয়াইতে না পেরে তিনি আবার আয়ারল্যান্ডে ফিরে আসেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, একটু পরে আমরা যাচ্ছি সেদিকে। খুব খারাপ ছিল, তিনি সুস্থ থাকতেন না, খুব অসুস্থ থাকতেন সব সময়। ঠিক আছে, ছোটবেলা থেকেই। তো এই ভদ্রলোক তিনি খুব ভালো নম্বর নিয়ে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ এন্ড হিস্ট্রি এটাতে পড়াশোনা করেন, ভালো নম্বর নিয়ে সেখান থেকে পাশ করেন, জার্মানিতে পড়াশোনা করার জন্য যান। কিন্তু সেখানে নিজেকে খাপ খাওয়াইতে না পেরে তিনি আবার আয়ারল্যান্ডে ফিরে আসেন, এবং ফিরে এসেই তিনি নাটক লিখায় মনোনিবেশ করেন। এই মনোযোগ দিবেন, নাটক লিখায় মনোনিবেশ করেন। আমরা যে আজকে পড়তে যাচ্ছি এটা হচ্ছে একটা ড্রামা বা নাটক। ঠিক আছে, তাহলে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন বা লেখালেখি তিনি শুরু করেন। আচ্ছা, লেখালেখি, এর মধ্যে একটু বলতে চাই, সবার জীবনে আসে প্রেম, সবার জীবনে আসে প্রেম। আমাদের জে এম সিএচ তিনি রোগা মানুষ, সুস্থ থাকতেন না, অসুস্থ থাকতেন, তাই বলে কি তিনি প্রেম করবেন না? কি মনে হয়? এই পল্লব, কথা বলেন। এই যে একজন একজন পাওয়া গেছে মিথ্যাবাদী মানুষ, বুঝছেন? উনি ছেঁকা খেয়ে বেকা হয়, এখন বলতেছে আমার জীবনে প্রেমই আসে নাই। ওনার জীবনে প্রেম আসছিল। ঠিক আছে, তো তিনি প্রেমিক পুরুষ ছিলেন, তিনি প্রেমে পড়েছিলেন। তিনি চেরি ম্যাথিসন নামক একজন নাস্তিকের প্রেমে পড়েন। এই মনোযোগ দেন, একজন নাস্তিকের প্রেমে পড়েন। তো তিনি যেহেতু নাস্তিক, তার লাভার যার সাথে তিনি প্রেম করেন, এ যেহেতু একজন নাস্তিক, তার বাবা, জেমস হিঞ্জের বাবা এটা মেনে নেয় নাই, অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য এর সাথে তার কাটাকাটি হয়, ব্রেকআপ, আপনারা যেটা বলেন ব্রেকআপ, ব্রেকআপ হয়ে যায়। এরপরে তিনি আবার প্রেমে পড়েন মলি অলগুড, মলি অলগুড, এর সাথে তিনি, এর সাথে তিনি, হ্যাঁ হ্যাঁ, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়। ঠিক আছে, তো দ্বিতীয়তে তিনি আবার প্রেমে পড়েন, এবং আবার একই কারণ হচ্ছে, হঠাৎ করে তার সাথে আসলে ঝামেলা হয়। ঠিক আছে, ঝামেলা হয় এবং তার সাথেও ব্রেকআপ হয়ে যায়। ওকে, তো আমরা এতটুকু জানলাম যে জন মিলিংটন সিন্স তিনি কখন জন্মগ্রহণ করছেন, তার বাবা ব্যারিস্টার ছিল, তার পড়াশোনা সম্পর্কে জানলাম, ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তার শারীরিক অবস্থা ভালো ছিল না। তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং তার জীবনেও প্রেম ভালোবাসার বিষয়গুলো ছিল, কিন্তু তিনি প্রেমে সফল ছিলেন না। ঠিক আছে, তো আমাদের তিনি লেখালেখিতে যে মনোনিবেশ করলেন, তার লেখা শুরুর দিকে খুব ভালো লেখা তিনি লিখতে পারতেছিলেন না। তিনি যে নাটক লিখে মনোনিবেশ করলেন, তিনি সেখানে সফলতা পাচ্ছিলেন না। এরপরে হয় কি, তিনি ডাব্লিউ বি ইয়েটস, আমরা নামটা নিশ্চয়ই জানি, উইলিয়াম বাটলার ইয়েটস, এই নাম জানি? উইলিয়াম বাটলার ইয়েটস এর সাথে তিনি প্যারিসে দেখা করেন। এই প্যারিস কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের প্যারিসে তিনি
দেখা করেন, ঠিক আছে? তো ইয়েটস আমরা জানি তিনি হচ্ছে পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত ছিল। আপনার তো সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ারে উঠতে উঠতে দেখবেন যে তিনি রাজনৈতিক বিষয়গুলোর সাথে কত বেশি জড়িত ছিল। কবিতা আছে অনেক কিছু। যাই হোক, তিনি পলিটিক্যাল কাজে এই জায়গায় খুব ব্যস্ত ছিলেন, ঠিক আছে, প্যারিসে। তো এখানে প্যারিসে দেখা করেন জন মিলিংটন সিন্স ডাব্লিউ বি ইয়েটস এর সাথে, এবং আমাদের ডাব্লিউ বি ইয়েটস তাকে বেশ কিছু পরামর্শ দেন, বেশ কিছু উপদেশ দেন, এবং তিনি বলেন যে তুমি এই আয়ারল্যান্ডের পাশে যে জায়গায় তুমি আছো এর পাশেই একটা আইল্যান্ড আছে। এ মনোযোগ দেন, মিউট করে নেবেন সবাই। একটা আইল্যান্ড আছে, যেই আইল্যান্ডের নাম হচ্ছে আরান আইল্যান্ড। খুব মনোযোগ দিবেন, নোট করবেন। যাচ্ছে না, এত বড় বোর্ড নিচে লিখতে হবে। এই আরান আইল্যান্ড হচ্ছে আমাদের যে জন মিলিংটন সিঞ্জ বা ডাব্লিউবিএস এর বাসাও তো আয়ারল্যান্ডে। তো তিনি আমাদের হচ্ছে জন মিলিংটন সিএস কে উপদেশ দেন, পরামর্শ দেন যে তুমি যেহেতু ভালো লিখতে পারতেছো না, তুমি একটু ওই আরান আইল্যান্ডে যাও, তোমার বাড়ির কাছাকাছি বা পাশেই যে জায়গাটা আইল্যান্ডটা, ওইখানে গিয়ে সেখানকার মানুষজন সম্পর্কে একটু অভিজ্ঞতা নেও, তাদের তাদের জীবনযাত্রা একটু দেখো, সেখানে কিছু সময় কাটায় আসো। তারপরে একটা নতুন আইডিয়া নিয়ে তুমি কোনো কিছু লেখা শুরু করো, প্রকৃতির কাছে তুমি যাও, তাহলে তোমার লেখায় তুমি সফলতা পাইলেও পাইতে পারো। এরকম একটা পরামর্শ দেন। তো আমাদের সেই সময়ের মানুষজন আসলে বড়দের কথা খুবই মান্য করত, এখনকার মতো না। এখন যদি বড় ভাই কিছু একটা বলে, ছোট ভাই সেটা মান্য করে না, তাকে আরো হচ্ছে টিটকারি করে, মস্করা করে। কিন্তু তখনকার সময় এরকম ছিল না, তিনি পরামর্শ চান এবং পরামর্শটা গ্রহণ করেন, এবং গ্রহণ করেই তিনি এই আরান আইল্যান্ডে চলে যান। আরান আইল্যান্ডে গিয়ে প্লিজ প্লিজ একটু মিউট করে রাখবো, অনেক ইনফরমেশন, লেন্দি ক্লাস হইতে যাচ্ছে। মনোযোগ, কারো মনোযোগে হচ্ছে যে আপনারা হচ্ছে ডিস্টার্ব ক্রিয়েট করেন না, বিরক্ত করেন না, ঠিক আছে? জাস্ট যখন কোশ্চেন থাকবে তখন কোশ্চেন করবেন, যখন রেসপন্স চাইবো রেসপন্স করবেন, বাকি সময় মানে আপনারা তো ইয়াং পারসন ভাই, সব সময় রেডি থাকবেন, সব সময় রেডি থাকবেন, ঠিক আছে, অ্যাক্টিভ থাকবেন, ডিস্টার্ব করেন না, ওকে? তো তিনি আরান আইল্যান্ডে গিয়ে বেশ কিছু ড্রামা লিখেন এবং সেগুলোতে তিনি সফলতা পান। তার গুরুত্বপূর্ণ বিখ্যাত ড্রামাগুলো হচ্ছে রাইডার্স টু দ্য সি, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। তিনি আরো বেশ কিছু ড্রামা লিখেন, যেমন দ্য শ্যাডো অফ দ্য গ্লেন, দ্য ওয়েল অফ দ্য সেন্টস, দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো এই বিষয়গুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না আপনাদের এই সময়ের জন্য, তো ওইগুলোতে অত বেশি ডিটেইল আমি লিখে দিচ্ছি না, কেননা আমাদের পরীক্ষার সামনে এখন যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলোই আমরা বেছে বেছে আলোচনা করব। বাকি বিষয়গুলো আমরা মান্থলি ব্যাচে, প্রিপারেশন ব্যাচে বিস্তারিত আলোচনা অলরেডি করে ফেলছি। ওকে, আমাদের তিনি ড্রামাতে তাহলে ভালো নাম বা খ্যাতি অর্জন করেন, তার লেখাগুলা আরান আইল্যান্ডে যাওয়ার পরে আসলে নতুন একটা ধারা পায়, নতুন একটা গতি পায়, তিনি ভালো লেখা লিখেন এবং বিখ্যাত হন। তো আমাদের এই যে জন মিলিংটন সিঞ্জ, তার জীবনের সম্পর্কে আমরা ইতিমধ্যে একটা কথা জেনেছিলাম, তিনি ছোটবেলা থেকে অসুস্থ থাকতেন, তার শারীরিক অবস্থা ভালো ছিল না। তো তার আসলে হয় কি, প্রি ম্যাচিউর ডেথ হয়, অপ্রাপ্ত বয়স্কই তিনি মারা যান। খুব বেশি বয়স হয় নাই আসলে, যে স্বাভাবিক মৃত্যু তার জীবনের ক্ষেত্রে হয় নাই। আমরা এটা জানতে পারি যে তার ছোটবেলা থেকেই, তার শৈশব থেকে বেসিক্যালি স্বাস্থ্য ভালো ছিল না, ঠিক আছে? তার আসলে হয় কি, তার এই যে ঘাড় আছে, এই ঘাড়ের মধ্যে যে রগ আছে, এই রগের মধ্যে আসলে ব্যথা হয়, ঠিক আছে, ব্যথা হইতো। তো এই ব্যথার কারণে সেখানে অপারেশন করা হয়। অপারেশনটা করা হয় 1897 সালে। অপারেশন করা হয় 1897 সালে, মনোযোগ দেন। অপারেশন করার পরেও তার যে ব্যথা, এই যে ঘাড়ের যে ব্যথা, এই ব্যথাটা আসলে কমতেছিল না। মানে যে সমস্যাটা ধরা হয়েছে, যে অপারেশন করা হয়েছে, কাজ কিন্তু হয় নাই। তো অপারেশন করা হলো, ব্যথা কিন্তু তার কমে না। তো পরবর্তীতে ওই যে ব্যথা এবং তার অপারেশন করা হইলো, এটা থেকে একটা ঘা ক্রিয়েট হয়ে যায়, একটা ফোড়া হয়, ঘা হয়, এবং পরবর্তীতে এটা টিউমার হয়ে যায়, ঠিক আছে? এবং এই টিউমারের কারণে ক্যান্সার হয়। আমরা জানি ক্যান্সার সম্পর্কে জানার কথা আপনাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন, 9-10 পড়ছেন, যে আহ, আমাদের যে কোষ বিভাজন অস্বাভাবিক হারে যখন হয়, তখন একটা জায়গা ফুলে যায়, মানে সেখানে কোষ বিভাজন বেশি হয়েছে, বেশি, এই যে বেশি হয়েছে এটাই আমরা টিউমার বলি, এবং টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হয়। তো তার ক্যান্সার হয়েছিল এবং ক্যান্সারে তিনি মারা যান। এই ক্যান্সারে তিনি মারা যান কত সালে? 1909 সালে। জন্ম কত সালে হয়েছিল দেখি মনে আছে কিনা?
তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন বলেন? তাহলে মাত্র ৩৭ বছর তিনি বেঁচে ছিলেন। স্বাভাবিক মৃত্যু হইলে তিনি আরো বেশি দিন বেঁচে থাকলেও থাকতে পারতেন। তো কম সময়ে তিনি মারা যান। আচ্ছা, এই হলো তার জীবন সম্পর্কে মোটামুটি কথাবার্তা। এই মনোযোগ দিবেন এবার। আমরা ড্রামার মধ্যে ঢুকতে যাচ্ছি। তো আমাদের এই যে জেমস সিঞ্চ, তিনি কম সময়ে মারা গেছেন এবং এই সময়ের মধ্যে তিনি যা কিছু লিখছেন তার মধ্যে একটা লেখা আমরা আজকে পড়তে যাচ্ছি। তো তার লেখাগুলোর মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স ছিল, যে বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য জানা খুবই জরুরি। আসলে তিনি কিভাবে চিন্তা করতেন এবং তিনি কিভাবে এইগুলো তার লেখার মধ্যে অ্যাপ্লাই করতেন, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে তার সম্পর্কে যদি আমাদের এই ধারণাটা থাকে, তাহলে তার লেখাগুলো বুঝতে আমাদের খুব সহজ হবে। ঠিক আছে? তো আমাদের এই যে আমাদের জেমস হিন্সের ক্ষেত্রে তার জীবনে লেখালেখির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা মাত্রা এনে দেয় আমাদের আরান আমাদের হচ্ছে আরান আইল্যান্ড এবং আয়ারল্যান্ড, তার হোমল্যান্ড। তিনি প্রকৃতিকে খুব বেশি ভালোবাসতেন। তিনি প্রকৃতিকে খুব বেশি ভালোবাসতেন এবং তার সবগুলো লেখাতেই কম বেশি প্রকৃতিকে তিনি উপস্থাপন করেন। একটা কথাও কম গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? খুব মনোযোগ দিতে হবে। তিনি প্রকৃতিকে খুব বেশি ভালোবাসতেন এবং তার সব লেখাতেই কম বেশি আমরা প্রকৃতিকে দেখতে পাই বা প্রকৃতিকে তিনি প্রেজেন্ট করতেন। মজার ব্যাপার হলো তিনি প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসলেও বেশিরভাগ লেখাতেই তিনি প্রকৃতিকে পার্সনিফাই করছেন অ্যান্টাগনিস্ট বা ভিলেন হিসেবে। চমৎকার ব্যাপার, খুব মজাদার ব্যাপার। তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। শহরের জীবন তার ক্ষেত্রে একদমই পছন্দ না। তিনি প্রকৃতিকে এত বেশি ভালোবাসলেও তার লেখাতে তিনি যে প্রকৃতি বা নেচারকে প্রেজেন্ট করছেন, এটাকে তিনি পার্সনিফাই করছেন। অ্যাজ আ পারসন বা ব্যক্তি হিসেবে তিনি প্রেজেন্ট করছেন এবং এই ব্যক্তি হিসেবে যে পার্সনিফাই করছেন, তিনি এখানে দেখাইছেন প্রকৃতিকে অ্যান্টাগনিস্ট বা ভিলেন হিসেবে। এটা তার লেখার কমন একটা বৈশিষ্ট্য। বেশিরভাগ লেখাতেই আমরা এই বৈশিষ্ট্যটা পাই। ঠিক আছে? এবং এই যে আমাদের জেমস হিন্স তার জীবনে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে তিনি সমাজের কোনো বিষয়, কোনো রাজনৈতিক বিষয় বা কোনো অর্থনৈতিক বিষয়, এসব কোনো কিছুতে তার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল প্রকৃতিতে। এইসব বিষয়ে তিনি কোনো কিছুই লিখেন না বা এগুলাতে তার আগ্রহ ছিল না। তিনি মনে করেন যে প্রকৃতি যেভাবে চলতেছে, জীবন যেভাবে চলতেছে এবং যেখানে জীবন নিয়ে যায়, জীবন সেখানেই যাক। এটাকে আসলে এর গতিটাকে চেঞ্জ করার কোনো কিছু নাই। এই নিয়মটাকে ভাঙার কোনো কিছু নাই। মোটামুটি আমাদের জেমস হিন্সের লাইফের দর্শন, জীবনের দর্শন, তিনি এই চিন্তা ভাবনা থেকে তার লেখাগুলো প্রেজেন্ট করতেন। এতটুকু বুঝতে পারছি কিনা এ পর্যন্ত? এ পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার রেসপন্স চাচ্ছি আমি। যারা লাইভে আছেন, এক নজরে এক নজরে আমরা একটু রিভাইজ করে নিতে চাই যতটুকু আলোচনা করলাম, না হলে ভুলে যাইতে পারেন। আমরা প্রথমেই বললাম জেমস সিন্স অর্থাৎ জন মিলিংটন সিন্স, তিনি কত সালে জন্মগ্রহণ করেন? যদি আপনারা এরকম করেন, সেক্ষেত্রে আমরা যেটা করব, আপনাদের জন্য গুগল মিট বন্ধ করে রাখবো। শুধুমাত্র ফেসবুক লাইভে ক্লাস হবে। তাই কি চান? যদি যদি সেটা না চান, তাহলে সবাই নিজ দায়িত্বে মিউট করে ফেলেন। ঘুমায় গেছে। আচ্ছা, আমরা আলোচনা করলাম
জেমস হিন্স তিনি জন্মগ্রহণ করেন কত সালে? তার বাবা একজন ব্যারিস্টার ছিল, তার বাবা তার পড়াশোনার ব্যাপারে খুব বেশি সচেতন ছিল এবং সেই কারণে আমাদের জন মেরিন্ডার হিন্স তিনি অসুস্থ থাকার পরেও তাকে হোম টিউটর দিয়ে পাশে পড়াশোনা করানো হয় এবং পরবর্তীতে তিনি হচ্ছে হিস্ট্রি, ইংলিশ এগুলো নিয়ে খুব ভালো পড়াশোনা করে হচ্ছে ভালো নম্বর নিয়ে পাশ করেন এবং পড়াশোনা হায়ার এডুকেশনের জন্য তিনি জার্মানিতে যান। জার্মানিতে তিনি খাপ খাওয়াইতে না পেরে, নিজেকে সেখানে হচ্ছে অ্যাডজাস্ট করতে না পেরে তিনি আবার আয়ারল্যান্ডে ফিরে আসেন এবং আয়ারল্যান্ডে আসার পরে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন এবং লেখালেখিতে মনোনিবেশ করতে গিয়ে তিনি প্রথমেই শুরুর দিকে ভালো সফলতা পাচ্ছিলেন না, ভালোভাবে লিখতে পারতেছিলেন না। এই কারণে তিনি ডাব্লিউবিএস এর সাথে দেখা করেন এবং তার কাছে তিনি পরামর্শ পান যে তিনি তার পাশে যে আইল্যান্ড আছে যেটা নাম হচ্ছে আরান আইল্যান্ড, এই আরান আইল্যান্ডে যাওয়ার উপদেশ পান বা পরামর্শ পান এবং পরবর্তীতে তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে তাদের জীবনযাত্রা থেকে অভিজ্ঞতা নিয়ে নিজের মতো করে তিনি লেখালেখি শুরু করেন এবং লেখালেখি শুরু করতে গিয়ে তিনি তার নাটক যেগুলো লিখেন এগুলোতে তিনি ভালো সফলতা পান। তার সফল নাটকগুলোর মধ্যে একটা হচ্ছে রাইডার্স টু দ্য সি। তারপরে আমরা শিখলাম তারপর আমরা শিখলাম তার তিনি যে লিখতেন তার লেখার মধ্যে তিনি প্রকৃতিকে প্রেজেন্ট করতেন, প্রকৃতিকে খুব বেশি ভালোবাসলেও প্রকৃতিকে তিনি অ্যান্টাগনিস্ট বা ভিলেন হিসেবে প্রেজেন্ট করতেন এবং সমাজের ব্যাপার স্যাপার, রাজনৈতিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার এগুলোতে তার খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল না। তিনি মনে করতেন যে প্রকৃতি, সমাজ বা জীবন যেভাবে চলতেছে, জীবন যেখানে নিয়ে যাচ্ছে এভাবে নিয়ে যাক, এটাকে চেঞ্জ করার কোনো কিছুই নাই, এরকম একটা দর্শনে তিনি বিশ্বাস করতেন এবং তিনি তার লেখার মধ্যে এই বিষয়গুলাই ফুটায় তোলেন। এতটুকু তাহলে সবার সবার ক্লিয়ার, তাই তো? মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়েছে? ওকে, ফাইন, চলেন সামনে আগাই। আমাদের রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। ভাই, ওয়ান অ্যাক্ট প্লে কি? ওয়ান অ্যাক্ট প্লে, প্লে মানে বুঝতেছি আমরা নাটক, যেটা আসলে স্টেজে মঞ্চস্থ করা হয়, প্লে। তো এই যে নাটক, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট মানে একটা অ্যাক্ট। আমরা যদি একটু চিন্তা করি, আমরা উইলিয়াম শেক্সপিয়রের ড্রামা পড়ছি অ্যাজ ইউ লাইক ইট, সেখানে অঙ্ক ছিল 5টা, অ্যাক্ট ছিল 5টা, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হচ্ছে তার নাটকগুলো 5 অ্যাক্টে পাই। তার মানে সেখানে 5টা দৃশ্য বা 5টা প্লট থাকে বা বা হচ্ছে যে 5 ভাগে বিভক্ত থাকে, সেখানে অন্য গল্প থাকতে পারে, প্লট একের অধিক থাকতে পারে, মেইন প্লট, সাব প্লট এরকম থাকতে পারে। বাট ওয়ান অ্যাক্ট প্লের ক্ষেত্রে যে মেইন বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যেখানে গল্প থাকবে একটাই এবং এই গল্পটা হবে খুবই ছোট, একজনকে ঘিরে, একজনের জীবনকে কেন্দ্র করে এখানে পুরো গল্পটা প্রেজেন্ট করা হবে। এবং এই যে ওয়ান অ্যাক্ট প্লে, এই ওয়ান অ্যাক্ট প্লের ক্যারেক্টার খুব বেশি হবে না, মাত্র কয়েকটা ক্যারেক্টার, লাইক 5 থেকে 6টা, এর বেশি না। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এর ক্যারেক্টার সংখ্যা খুবই সীমিত থাকবে। এখানে একজন নির্দিষ্ট একজন ব্যক্তি কেন্দ্রিক একটা ঘটনা ফুটায় তোলা হবে। একের অধিক কোনো প্লট বা একের অধিক কোনো গল্প বা একটা গল্পের মধ্যে 2-4টা ছোট ছোট গল্প এরকম থাকবে না, জাস্ট একটাই গল্প থাকবে। আমাদের এই ওয়ান অ্যাক্ট প্লে এটা খুবই ছোট হবে, দেখা যাবে যে এক বসাতেই শেষ করে ফেলা যাচ্ছে পরে, ঠিক আছে, এরকম ছোট সাইজের হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ান অ্যাক্ট প্লে। এই ওয়ান এক্স প্লে সম্পর্কে আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিস করবো আরো ডিটেইলে জানবো, আপাতত এতটুকু জানেন যে আমাদের ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে এটা। তো আমাদের রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে, এটা হচ্ছে একটা ট্রাজেডি। ট্রাজেডি কি আমরা অলরেডি জানি, যে যে নাটকের ট্রাজেডি কি, হ্যালো, এই ট্রাজেডি কি খুব সহজ করে যদি আমরা বলি, আনহ্যাপি এন্ডিং, শেষটা কষ্টের বা কেউ মারা গেছে এরকম, এটাকে আমরা বলি ট্রাজেডি। আর অনেক কথাবার্তা আছে, আমরা কোশ্চেন অ্যানালাইসিসের সময় এটা আলোচনা করব। তো এতটুকু জানলাম আমাদের রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে একটা ট্রাজেডি, এটা হচ্ছে একটা ওয়ান অ্যাক্ট প্লে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। আমরা এখন মেইন আলোচনায় চলে যাব, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আশা করি সকল সমস্যার সমাধান হবে, কোনো কোশ্চেন থাকবে না, কোনো ব্রিফ কোশ্চেন বাকিও থাকবে না, ঠিক আছে? শুধুমাত্র দরকার আপনাদের এই 1টা ঘন্টা মনোযোগ দেওয়া। এই 1টা ঘন্টা আপনাদের সময় নষ্ট করার কোনো মন মানসিকতা আমাদের নাই, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার। আমাদের এখানে
যে ক্যারেক্টার গুলো আছে, খুব বেশি ক্যারেক্টার না, আমরা বলছি অনেক ফুলে খুব কম সংখ্যক ক্যারেক্টার থাকে। তো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে কি, মারিয়া নাকি মৌরিয়া? মৌরিয়া। ওকে ফাইন, মৌরিয়া। ইনি হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার। খুব মনোযোগ দিবেন ভাই, কথাগুলো শুনলে আই থিঙ্ক আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমি রিপিট করতেছি, রিপিট ছাদে করতেছি না, আপনাদের মুখস্থ যাতে হয়ে যায় এই জন্য করা। তো এই মৌরিয়া, ইনি হচ্ছে আমাদের রাইডার্স টু দ্য সি এটার মেইন ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার। একটু আগে যে কথাটা বললাম যে একজন নির্দিষ্ট ব্যক্তির জীবনের বিশেষ কিছু ঘটনা, পুরো লাইফের ঘটনা না, আবার বিশেষ কিছু ঘটনা প্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লের বৈশিষ্ট্য। আমাদের এই যে মৌরিয়া, ইনি হচ্ছে এখানকার হিরোইন বা নায়িকা বা সেন্ট্রাল ক্যারেক্টার বা সেন্ট্রাল ফিগার। ইনার জীবনের বিশেষ কিছু গল্প, বিশেষ কিছু ঘটনায় আমাদের এই নাটকটার মধ্যে প্রকাশ করা হয়েছে। তো এই মৌরিয়া, ইনি হচ্ছেন একজন খুব দুঃখী মহিলা। তার জীবনের দুঃখ অনেক, তার জীবনের দুঃখ অনেক বেশি। তিনি অসুস্থ, বৃদ্ধ, বিধবা একজন মহিলা। এই প্রত্যেকটা কথাই কিন্তু, প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তিনি একজন দুঃখী মহিলা, তিনি অসুস্থ, বৃদ্ধ, বিধবা মহিলা। তিনি ৮ জন সন্তানের জননী। আই রিপিট, তিনি ৮ জন সন্তানের জননী। তার যে ৮ জন সন্তান ছিল, তাদের নাম হচ্ছে, নোট, প্লিজ নোট ইট, ক্যাথিলিন, নোরা, বার্টলে, শাওন, শিমুস, স্টিফেন, স্টিফেন, প্যাচ, অ্যান্ড, বোর্ড দেখা যাচ্ছে তো মনে হয়, বাকিরা দেখতে পাচ্ছেন না? দেখা যাওয়ার কথা। আপনারা এটা বলতে পারেন যে জাহিদ ভাইয়ের হ্যান্ড রাইটিং অত বেশি সুন্দর না, বোর্ডের মধ্যে লিখলে লেখা একটু খারাপ হয় আমার, এটা আপনারা সবাই জানেন। ওকে, স্পষ্ট লিখবো ইনশাআল্লাহ। তো আমাদের মৌরিয়া, তিনি একজন দুঃখী মহিলা, তিনি একজন বয়স্ক, বৃদ্ধ, অসুস্থ মহিলা। তিনি ৮ সন্তানের জননী। তার ৮ জন সন্তান হচ্ছে ক্যাথিলিন, নোরা, বার্টলে, শাওন, শিমোস, স্টিফেন, প্যাচ এন্ড মাইকেল। তার এই ৮ জন সন্তান, ঠিক আছে। আমাদের এই যে মৌরিয়া, তিনি খুব ধার্মিক একজন মহিলা। তিনি একজন ধার্মিক মহিলা, তিনি ধর্মকর্ম করেন এবং সারা রাত জেগে তিনি প্রার্থনা করেন। ধার্মিক একজন মহিলা, এবং একই সাথে তিনি একজন সুপারস্টিশিয়াস অথবা কুসংস্কার আচ্ছন্ন বা কুসংস্কারে বিশ্বাসী এরকম একজন মহিলা। আমরা জানি গ্রামের যে মহিলাগুলো, গ্রামের যে মানুষজন, বিশেষ করে মহিলা মানুষ, এরা কুসংস্কারে বেশি বিশ্বাস করে। তো এরকম কুসংস্কারে বিশ্বাসী ছিল আমাদের এই মৌরিয়া। যেমন ধরেন আমাদের সমাজে বেশ কিছু কুসংস্কার প্রচলিত আছে, কিরকম, যদি আপনি বাড়ি থেকে বের হয়ে যান, পিছন থেকে কেউ যদি ডাক দেয়, তাহলে তার খারাপ হবে, অমঙ্গল হবে। অমুক দিন ওই জায়গায় যাওয়া যাবে না। অথবা হাত থেকে যদি থালা বাটি কিছু পড়ে যায়, তাহলে বাসায় আজকে হয়তোবা মেহমান আসবে। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে যদি কালো বিড়াল দেখা যায়, তাহলে হয়তোবা আজকে অমঙ্গল কিছু হবে। এরকম কুসংস্কার বিশ্বাস, কুসংস্কার আছে না আমাদের সমাজে? এখন বলেন। আচ্ছা, তো এরকম কিছু কুসংস্কার তাদের সমাজেও ছিল এবং তিনি কুসংস্কারে বিশ্বাস করতেন। তাহলে মরিয়া ছিল এরকম একজন মহিলা, যে হচ্ছে ৮ সন্তানের জননী, বৃদ্ধ একজন বিধবা মহিলা, অসুস্থ এবং দুঃখী মহিলা, ঠিক আছে। সেই সাথে তিনি, তার যে এতগুলো সন্তান, মা হিসেবে তার সন্তানদের প্রতি তার গভীর ভালোবাসা, উদ্বেগ এবং তাদের জন্য তার চিন্তা সবসময় তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই, যে সবসময় সন্তানদেরকে ঘিরেই তার চিন্তা ভাবনা, ঠিক আছে। এবং একই সাথে পৃথিবীর সকল মা, পৃথিবীর সকল মা তাদের সন্তানদেরকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করেন, ধরেন আপনি বাসা করে কোথাও যাচ্ছেন, আপনার মা কিন্তু চিন্তা করতে থাকবে যে আমার বাচ্চাটা যে কোথায় গেল, এখন পৌঁছালো কিনা, রাস্তায় কোনো বিপদ ঘটলো কিনা।
তো এরকম মায়ের যে চিন্তা ভাবনা গুলো, সন্তানদেরকে ঘিরে তাদের যে অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো আমরা কিন্তু মৌরিয়া ক্যারেক্টারটার মধ্যে পাবো। আই থিঙ্ক এ পর্যন্ত মৌরিয়া ক্যারেক্টারটা আপনাদের ক্লিয়ার হয়েছে হয়েছে কিনা একটু জানাবেন। ওকে, তো মৌরিয়া হচ্ছে আমাদের এই ড্রামাটার মেইন ক্যারেক্টার। দেন আসেন ক্যাথিলিন। ক্যাথিলিন কে যেন ছিল? ওকে, ফিল্ডার ডটার, বড় মেয়ে, তার বয়স ছিল 20 বছর। এই যে ক্যাথিলিন, মনোযোগ দিবেন, ক্যাথিলিন ইনি ছিল একজন শার্প মাইন্ডেড গার্ল, যার সবকিছু খুব ভালো মনে থাকতো। আপনাদের মতো ভুলো মনের ছিল না, যে এখনই মেকআপের বক্সটা ড্রেসিং টেবিলের উপরে রাখলাম, এখনই আর সেটা ড্রেসিং টেবিলের উপরে নাই, পুরা বাড়ি বিছানা থেকে শুরু করে ঘর খুঁজতে খুঁজতে তোলপাড় এলোমেলো করে ফেলছেন, পরে দেখেন যে ড্রেসিং টেবিলে না, ওইটা আপনি হচ্ছে যে বাইরে বারান্দায় কোথাও রেখে দিয়েছিলেন ঘুরতে ঘুরতে। তো এরকম ভুলো মনের ছিল না আমাদের ক্যাথলিন, তার সবকিছু খুব ভালো মনে থাকতো। দেখা গেছে যে 10 দিন 12 দিন আগে, 1 মাস আগে একটা কাজ তিনি করছে, তার খুব ভালো মনে আছে, ঠিক আছে। এরকম শার্প মাইন্ডেড একজন ব্যক্তি ছিলেন ক্যাথিলিন। এই ক্যাথিলিন, তার সবকিছু খুব ভালো মনে থাকতো, এবং তিনি যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে খুব ভালো করে সবকিছু মনে রাখতে পারতেন, এবং হচ্ছে যে সেই সময় যে স্টেপটা নেওয়া দরকার তিনি সেই স্টেপটা নিতেন। এরকম না যে বিপদে পড়ছেন, সবকিছু দিশেহারা হয়ে আপনার কি করা উচিত এটা আপনি ভুলে গেছেন। ধরেন আপনারে হচ্ছে আপনি কেউ একজনকে দেখছেন যে পানিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তো পানিতে পড়ে গেলে কি করতে হয় এটা কিন্তু আপনি জানেন, বাট ওই সময় দিশেহারা হয়ে আপনি ভুলে গেছেন। এরকম ক্যাথরিন ছিল না, ক্যাথরিনের সবকিছু মনে থাকতো। আজান দিচ্ছে, আমি 1 মিনিটের ব্রেক নিব। এ পর্যায়ে আমি চাইবো সবাই একটু হচ্ছে ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, মেনশন করে দিতে পারেন। 1 মিনিটের ব্রেক, আজানটা শেষ হইলে আমরা আবার শুরু করবো। ওকে, আমরা 1 মিনিটের ব্রেক নিয়েছিলাম আজান হচ্ছিল দেখে।
তো আমাদের ক্যাথলিন সে ছিল ইল্ডার ডটার, যার বয়স হচ্ছে 20 বছর। এর খুব সবকিছু মনে থাকতো, শার্প মাইন্ডেড গার্ড, যে যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে সবকিছু ভালো মতো হ্যান্ডেল করতে পারতো। এরকম একজন ক্যারেক্টার ছিল আমাদের ক্যাথলিন। এবং ক্যাথলিন আসলে এরকম ছিল যে আমাদের মতো এত উদাসীন না। কিরকম দেখেন, আমরা সবকিছুতেই মায়ের উপরে নির্ভরশীল, বাবার উপরে নির্ভরশীল। আমার জামাটা একটু নষ্ট হয়ে গেছে, মা ধুয়ে দিবে। টেবিলটা এলোমেলো হয়েছে, মা গুছাই দিবে। নিজে কোনো কিছুই যেন করতে চায় না, বাট ক্যাথিলিন তার মায়ের টোটাল রেসপন্সিবিলিটি, তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি, এগুলো তিনি খুব ভালোভাবে নিতে জানেন বা নিতে চান। তিনি রান্না বান্না করেন, তার মার কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগবে না সেই দিকে তিনি খেয়াল করেন, তার মাকে তিনি হেল্প করার চেষ্টা করেন। তো সব মিলায় তিনি পুরো ফ্যামিলিটাকে আগলে রাখার সর্বোচ্চ একটা চেষ্টা করেন। এত কম বয়সে, আপনাদের কিন্তু সেই বয়স নাই, আপনারা পার করে আসছেন। তারপরেও আমরা মা বাবাদের উপর খুব বেশি নির্ভরশীল, কিন্তু আমাদের ক্যাথরিন সেরকম ছিল না। তিনি ফ্যামিলিটাকে খুব সুন্দর করে হচ্ছে যে সামলায় নেওয়ার চেষ্টা করতেন, ঠিক আছে। এবং তিনি সবসময় লজিক্যাল কথা বলতেন, লজিক্যাল চিন্তা করতেন। তাহলে ভালো একটা পার্সন ছিল ক্যাথলিন, প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। তিনি লজিক্যাল ছিলেন, লজিক্যাল বিষয়গুলো লজিক্যালি চিন্তা করতেন এবং কথা বলতেন। ওকে, এরপরে আপনাদের পছন্দের ক্যারেক্টার নোরা। নোরা, এখন যদি নোরার সাথে আপনাদের আরো কোনো কিছু মনে পড়ে, অন্য কোনো দেশের অন্য কোনো কিছু, হ্যাঁ, নাচা গানা যদি মনে পড়ে যায়, তার জন্য আমি আসলে একদমই দায়ী না, আমার কোনো দোষ নাই, ঠিক আছে। আমরা শুধু বলছি নোরা। ওকে, তো এই নোরা কে ছিল? এই নোরা ছিল ইয়ঙ্গার ডটার, ছোট মেয়ে। এই নোরা ছিল ছোট মেয়ে, ক্যাথরিন ছিল বড় মেয়ে। নোরা ছোট মেয়ে। এবং এ করতো কি, এ কোনো কিছু চিন্তা ছাড়াই হুটহাট করে ডিসিশন নিয়ে নিত। খুবই চঞ্চল একটা মেয়ে ছিল, খুবই চঞ্চল। এখন যদি এই জায়গায় দেখবেন, একটু পরে আরেক জায়গায়, ছোট মেয়ে তো খুবই চঞ্চল। এবং সে সবসময় তার বোনের সাথে, ক্যাথলিনের সাথে সবসময় লেগে লেগে থাকতো, তার কথা শুনতো। এবং যে কোনো ডিসিশন নেওয়ার আগে বা যে কোনো কিছু একটা করার ক্ষেত্রে সে ক্যাথলিনকে ফলো করতো, ক্যাথলিন যা বলতো সে তাই অনুসরণ করতো, ঠিক আছে। নিজস্বতা বলতে কোনো কিছু ছিল না, যেহেতু সে ছোট এবং খুবই চঞ্চল ছিল। এবং এই যে আমাদের নোরা, এই নোরা ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমেই আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পাবো। একটু পর পর সে স্টেজে আসবে এবং একটা একটা করে ইনফরমেশন দিয়ে চলে যাবে, যেহেতু সে সব জায়গায় ঘুরতেছে, এদিক সেদিক যাচ্ছে। তো এই নোরা ক্যারেক্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এই গেল নোরা। এরপরে আসেন বার্টলে। এই ক্যারেক্টার গুলো বোঝা যাচ্ছে? ওকে, বার্টলে। বার্টলে কে? বার্টলে হচ্ছে আমাদের মৌরিয়া, এই মৌরিয়ার ফ্যামিলির একমাত্র লিভিং সান অর সার্ভাইভিং সান, লাস্ট সার্ভাইভিং সান অফ মৌরিয়া। মৌরিয়ার একমাত্র জীবিত ছেলে। তার অনেকগুলো ছেলে আছে, আমরা অলরেডি নামগুলো দেখছি। তিনি 8 সন্তানের জননী। তার মধ্যে ছেলে সন্তান ছিল মেয়ে সন্তান 2 জন, বাকি 6 জন ছেলে সন্তান ছিল। তারা কেউই আর বেঁচে নাই, বেঁচে আছে একজন, যার নাম হচ্ছে বার্টলে। তো এই বার্টলে সেই ইয়াং যুবক, তাগড়া যুবক। তো এ ছিল কি খুবই জেদি। এবং সে কম বয়সে পরিবারের দায়িত্ব নিতে চায়, এজ হচ্ছে যে মেল পার্সন ফ্যামিলি। সে পরিবারের দায়িত্বটা নিতে চায়, ভালোভাবে নিতে চায়, কম বয়সে নিতে চায়, ঠিক আছে। তো এ ছিল খুব জেদি। সে পরিবারের কারোর কথা শুনতো না, তোয়াক্কা করতো না, ঘাটতেরা টাইপের। তো আমাদের এই যে ড্রামাটার টাইটেলটা হচ্ছে রাইডার্স টু দা, এই কথা বলেন, রাইডার্স টু দা সি। এই যে রাইডার্স, এই রাইডার্স বলতে আমাদের এই বার্টলেকে বোঝায়। খুব মনোযোগ দিতে হবে। রাইডার্স দ্বারা বেসিক্যালি আমরা এই যে বার্টলে, তিনি রাইডার্স, তাকে বুঝি আমরা। সেই সাথে এই রাইডার্স দ্বারা আমাদের এই যে আরান আইল্যান্ড, এই আরান আইল্যান্ডের সকল বাসিন্দাদেরকে বোঝানো হয়। খুব মনোযোগ দেন, ব্রিফ কোশ্চেন আসতে পারে। প্রথমত আমরা বার্টলেকে রাইডার্স হিসেবে বুঝি বা জানি। সেই সাথে এই রাইডার্স দ্বারা শুধুমাত্র বার্টলেকে বোঝানো হয়েছে এরকম কিন্তু না, এখানে সকল যে দ্বীপবাসী, ওই দ্বীপের মধ্যে, আইল্যান্ডের মধ্যে যারা বসবাস করতো তাদেরকেও বোঝানো হয়। সেই সাথে অল হিউম্যান বিং বা অল হিউম্যান,
পৃথিবীর সকল মানুষকেও কিন্তু এই রাইডার্স হিসেবে বোঝানো হয়। কিভাবে? আমরা গল্পটা পড়লেই বুঝে যাব। ওকে, তাহলে এই বার্টলে এ ছিল পরিবারের একমাত্র জীবিত ছেলে সন্তান। সে ছিল যুবক এবং জেদি প্রকৃতির, এবং সে পরিবারের দায়িত্ব নিতে চায়। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার পাবো, দা ইয়াং প্রিস্ট। লাস্ট গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, দা ইয়াং প্রিস্ট। আচ্ছা, এই ইয়াং প্রিস্ট সম্পর্কে যদি আমরা বলি, যে এ হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে আমরা কখনোই স্টেজের মধ্যে বা নাটকটার মধ্যে সামনাসামনি দেখতে পাই না। সে কখনো স্টেজের সামনে আসে না, বাট এ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দেয় বা বিভিন্ন রকম কনভারসেশনের মাধ্যমে এই ইয়াং প্রিস্ট সম্পর্কে আমরা জানতে পারি। যেমন ধরেন, দুই বন্ধু বা দুই বান্ধবী গল্প করতেছেন যে অমুক জন এই কথাটা বলছে বা অমুক স্যার এই কথা বলছে, বাট ওই স্যারকে আপনি দেখেন নাই, ওইও দেখে নাই, বাট তার নামটা মেনশন করা হচ্ছে। তো এরকম হচ্ছে আমাদের দ্য ইয়াং প্রিস্ট। তিনি কখনো স্টেজে সামনাসামনি ভাবে আসেন না, আমরা গল্পের মাধ্যমে, কনভারসেশনের মাধ্যমে তার সম্পর্কে জানতে পাই। এবং ইনি ছিলেন কি, কমিউনিটি লিডার। তিনি ছিলেন কমিউনিটি লিডার। প্রিস্ট যেহেতু, মুসলিম ধর্মাবলম্বী যারা, তাদের ক্ষেত্রে ওই যে মসজিদের যে মৌলবী থাকে, যিনি নামাজ পড়ান, তিনি কিন্তু কমিউনিটি লিডার প্রকৃত অর্থে। বাট আমরা মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি, বাট ওই একটা গ্রামের মোড়ল বা গ্রামের মেইন লিডার এ হচ্ছে মৌলবী। ঠিক একইভাবে এখানে প্রিস্ট, যেহেতু প্রিস্ট, এ হচ্ছে পুরো কমিউনিটির লিডার। ঠিক আছে, তো তিনি বিভিন্ন রকম কাজে তাকে আমরা দেখতে পাই। জি, প্রিস্ট, যাজক, ধর্মযাজক। ওকে, ফাইন। তো এই হলো কয়েকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এই ক্যারেক্টার গুলো আমরা বুঝতে পারছি কিনা এই পর্যায়ে একটু জানাবো আমরা সবাই। কারো কোনো কনফিউশন, কারো কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমরা এখন গল্পটাতে যাবো। মানে আমরা ড্রামাটার মধ্যে যাব। যাওয়ার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমাদের যেই জায়গাটা ঘিরে এই রাইডার্স টু দ্য সি, এই ড্রামাটা বা প্লটটা সাজানো হয়েছে, এই জায়গাটা হচ্ছে আরান আইল্যান্ড। ব্রিফ কোশ্চেন এন্ড শর্ট কোশ্চেনের জন্য এই ইনফরমেশন আপনাদের জন্য খুবই কাজে লাগবে। আরান আইল্যান্ড, ভাই, আরান আইল্যান্ড কোন জায়গায় আসলে, বা আরান আইল্যান্ড বলতে আমরা কি বুঝি? আরান আইল্যান্ড হচ্ছে দ্য গ্রুপ অফ আইল্যান্ডস, দ্য গ্রুপ অফ আইল্যান্ডস known as the আন আইল্যান্ড। আচ্ছা, তার মানে কয়েকটা কয়েকটা আইল্যান্ড মিলে একটা আইল্যান্ড, এই আইল্যান্ডকে আমরা বলতেছি আরান আইল্যান্ড। এখন প্রশ্ন হলো ভাইয়া, আপনি বললেন, আপনি বললেন, জি বলেন। দ্য গ্রুপ অফ আইল্যান্ড নোন, মানে জানা হয়, নোন অ্যাজ দ্য আরান আইল্যান্ডস। ওকে, মনোযোগ দেন। যেহেতু আমরা বলছি গ্রুপ অফ আইল্যান্ডস, তার মানে এখানে বেশ কয়েকটা আইল্যান্ডস আছে। এখন প্রশ্ন হইলো ভাইয়া, তাহলে কোন কোন আইল্যান্ডস আছে? আপনি বলছেন এটা শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের একটু বিস্তারিত জানতে হবে। আচ্ছা, এখানে আমরা খুব বড় বড় তিনটা আইল্যান্ড পাবো। অনেক ছোট ছোট আইল্যান্ড আছে, বাট তিনটা বড় বড় আইল্যান্ড পাবো। খুব মনোযোগ দেন, নোট করেন। একসাথে শর্ট, ব্রড, ব্রিফ সব কভার করতে চাই আমরা। তিনটা আইল্যান্ড পাবো। ধরেন এটা একটা আইল্যান্ড, পাহাড়। এটা একটা আইল্যান্ড। আচ্ছা, এটা একটা, এটা একটা, এটা একটা। কেমন? এখন প্রথমটার নাম হচ্ছে এরানমোর। এ খুব মনোযোগ দেন ভাই, বুঝেন, হ্যাঁ। একটা ক্লাস করে যদি একটা ড্রামা ক্লিয়ার হওয়া যায়, তাহলে কেন না, কেন মনোযোগ দিব না আমরা? এরানমোর, যেটা হচ্ছে উত্তর দিকে অবস্থিত, নর্থ সাইডে, যেটা নর্থ সাইডে অবস্থিত। এবং এটার যদি প্রস্থের কথা আমরা চিন্তা করি, এটার যদি প্রস্থের কথা চিন্তা করি, তাহলে এটার প্রস্থ হচ্ছে 3 মাইলস। এবং এটার লেন্থ বা ওয়াইড, আচ্ছা এটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ,
এটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা যদি প্রস্থের কথা চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে হাফ মাইলস। হোয়াইট। আচ্ছা, তাহলে এটা হলো এরানমোর। আমরা বলছি গ্রুপ অফ আইল্যান্ড, বেসিক্যালি তিনটা আইল্যান্ড, ঠিক আছে? তো তিনটা আইল্যান্ডের মধ্যে প্রথমটা হচ্ছে এরানমোর, যেটা উত্তর সাইডে, নর্থ সাইডে অবস্থিত, যেটার লেন্থ হচ্ছে 3 মাইলস এবং হোয়াইট যেটা হচ্ছে হাফ মাইলস। এরপরে বা মাঝখানে বা মিডিলে আমাদের আরো একটা আইল্যান্ড আছে, যেটার নাম হচ্ছে ইলিশম্যান, যেটা কিনা মিডিলে অবস্থিত, এবং এটা থেকে এটা একটু সাইজে ছোট, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এটা মিডিলে অবস্থিত এবং এটা থেকে এটা সাইজে একটু ছোট, স্মলার। দেন তারপরে সব থেকে ছোট যেটা, সেটা হচ্ছে ইনশিয়ার, সব থেকে ছোট, ঠিক আছে? এটা দক্ষিণ সাউথ সাইডে বা সাউথ দিক, সাউথ সাউথ সাইডে অবস্থিত এটা। তাহলে এটা হচ্ছে নর্থে, এটা হচ্ছে সাউথে, এবং মাঝখানে হচ্ছে এটা। এই যে তিনটা আমাদের আইল্যান্ড, এই তিনটা আইল্যান্ডের সমন্বয় বা সমষ্টিতে যে মেইন প্রধান বা বড় একটা আইল্যান্ড ক্রিয়েট হয়ে গেল, এটার নামই হচ্ছে ইনশিয়ার। INNISHER। ওকে। তো এখন এই যে আরান আইল্যান্ড, এটা সাইজ কতটুকু, কোনটা কিরকম, কিভাবে অবস্থিত, এতটুকু বুঝলাম। এখন কথা হলো ভাইয়া, এই যে আইল্যান্ড, আরান আইল্যান্ড, এটা কোন জায়গায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের গ্যালওয়ে নামক একটা জায়গা, যেটা হচ্ছে গ্যালওয়ে হচ্ছে আমাদের আয়ারল্যান্ডের একটা বড় জায়গা, যেখানে অনেক বড় মেলা হয়, গ্যালওয়ে ফেয়ার হয়, যেখানে ঘোড়া, তারপর হচ্ছে গবাদি পশু, এগুলো বিক্রি হয়, একটা মেলা লাগে, ঠিক আছে? এই গ্যালওয়ে, এই গ্যালওয়ে থেকে বেশ খানিকটা দূরে, মোটামুটি প্রায় অ্যারাউন্ড 30 মাইলস, 30 মাইলস দূরে অবস্থিত গ্যালওয়ে থেকে। নোট করবেন, অ্যারাউন্ড, এক্সাক্ট বলতেছি না, মোটামুটি প্রায় 30 মাইল দূরে অবস্থিত আমাদের এই আরান আইল্যান্ড। এবং এই আরান আইল্যান্ড থেকে কনেমেরা, এটা আমার খুব কাছে, কনেমেরা একটা জায়গার নাম, ছোট একটা বাজার, লিখে নেবেন। কনেমেরা, এটা হচ্ছে একটা বাজার, একটা জায়গা। এখান থেকে মোটামুটি কাছে আমাদের আরান আইল্যান্ড, এবং গ্যালোয়ে এই জায়গাটা থেকে মোটামুটি 30 মাইল দূরে অবস্থিত আমাদের এই আইল্যান্ডটা, ঠিক আছে? তো এই আইল্যান্ড, এটা এমন একটা জায়গা যেখানে শুধু পাথর আর পাথর, এমন একটা জায়গা, অনুর্বর, উর্বরতা নাই, কোনো ফসল, কোনো গাছ, আহ ইত্যাদি কোনো কিছুই সেই জায়গায় জন্মানো সম্ভব হয় না বা চাষাবাদ করা সম্ভব হয় না, ঠিক আছে? এখানে কোনো ফসলই জন্মায় না, এখানে কোনো গাছপালাও নাই। এখন এখানে যেহেতু কোনো গাছপালা নাই, তাহলে মানুষজন যদি মারা যায়, সেক্ষেত্রে হচ্ছে যে কফিনের হচ্ছে ব্যবস্থা কিভাবে করা যাবে? অথবা মানুষজন যেহেতু কোনো গাছপালা নাই, জ্বালানি হিসেবে কি ব্যবহার করবে? কোনো পাতা নাই, কোনো কাঠ নাই, তাহলে এগুলো কি ব্যবহার করবে? স্বাভাবিকভাবে প্রশ্ন আসে। তো এখানকার মানুষজন, তারা হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করতো আমাদের গোবর, বা আমাদের গরুর যে বিষটা, ঘোড়ার যে বিষটা, ঠিক আছে? এইগুলা তারা ব্যবহার করতো জ্বালানি হিসেবে। এবং সেখানকার মানুষজন, ধর্ম ছিল তাদের খ্রিস্টান, ঠিক আছে? তারা খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। খ্রিস্টান ধর্মাবলম্বী হইলেও তারা কুসংস্কারে বিশ্বাসী ছিল। তারা সবাই ছিল ফাটালিস্ট। খুব মনোযোগ দেন, প্রত্যেকটা কথা আমি একটু জিজ্ঞেস করবো একটু পরে। প্রথমে যেভাবে যেভাবে রিভিশন দিলাম, আমরা কিন্তু রিভিশন দিব সেভাবে, আপনাদের কোশ্চেন করবো, হুট করেই বলে ফেলবো যে অমুক ভাই বা অমুক আপু, আপনি বলেন, ঠিক আছে? তো মনোযোগ দেন। তো এখানকার মানুষজন ছিল আদিম প্রকৃতির, প্রিমিটিভ, আদিম প্রকৃতি। তাদের লাইফস্টাইল মডার্ন ছিল না, তারা ছিল আদিম প্রকৃতির। তারা চলাচল করতো ঘোড়ায় করে, ঠিক আছে? ঘোড়ায় করে তারা চলাচল করতো। তারা গবাদি পশু পালন করতো, বিশেষ করে ঘোড়া, শূকর, এগুলা তারা পালন করতো, লালন পালন করতো। তারা ধর্ম ছিল তাদের খ্রিস্টান। তারা কুসংস্কারে বিশ্বাসী ছিল। তারা ছিল ফাটালিস্ট, তারা ভাগ্যকে বিশ্বাস করত। তারা মনে করত যে জীবনে যা কিছুই হচ্ছে সবকিছু আগে থেকেই নির্ধারিত, প্রি ডিটারমাইন্ড আমরা বলতে পারি, পূর্ব নির্ধারিত, এবং সবকিছু প্রকৃতির খেয়ালেই হচ্ছে। বা সমুদ্রের
সি, যেহেতু আইল্যান্ড, এই আইল্যান্ডের পাশেই তো সি, সবকিছু এই সমুদ্রের কারণেই হচ্ছে। এটা আমাদের ভাগ্যেই ছিল, এই কারণে এটা হচ্ছে, এটার উপরে কারো কোনো হাত নাই। আমাদেরকে অবশ্যই এই বিষয়টা মেনে নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের আরান আইল্যান্ড, যেখানে আমাদের জেএম সিন্স গিয়ে অবস্থান করলেন। দীর্ঘদিন তিনি সেই জায়গায় ছিলেন, সেখানকার মানুষজনের লাইফস্টাইল তিনি পর্যবেক্ষণ করেন, এবং তারপরে তিনি রাইডার্স টু দ্য সি এই গল্পটা বা এই ড্রামাটা তিনি লিখেন। ঠিক আছে? তো এই ড্রামাটা তিনি যে জায়গার মানুষজনকে নিয়ে লিখেন, এটা হচ্ছে আরান আইল্যান্ড। এই আরান আইল্যান্ডটা কিরকম, কোথায় অবস্থিত, এখানকার মানুষজন কিরকম ছিল, তাদের ধর্ম কি ছিল, সেই জায়গাটাতে আবাদ চাষাবাদ বা অবস্থাটা কিরকম ছিল, পাথর ছিল বা কি ছিল, এই সবগুলো বিষয় আমরা অলরেডি জেনে নিলাম। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু সবাই জানাবেন, সবার কাছে জানতে চাই। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানকার মানুষজন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন আরেকবার, বুঝে নাই। সম্পূর্ণ দৈর্ঘ্য সেভাবে মেনশন করা নাই আপনাদের পুরো টেক্সট বইয়ে, আপনাদের পুরো টেক্সট বইয়ে কোনো গাইড বইয়ে নাই। তবে এতটুকু ইনফরমেশন আপনাদের আমি দিতেই পারি, সেটা হচ্ছে সব থেকে বড় ছিল এই এই আইল্যান্ড বা প্রথমটা উত্তর সাইডেরটা, এটা হচ্ছে 3 মাইল। 3 মাইল মানে চিন্তা করেন একটা আইল্যান্ড, 3 মাইল মানে অনেক বড়, মাইল কিন্তু কিলো না, মাইল। ঠিক আছে, অনেক বড়, মোটামুটি 5-6 কিলো এরকম। তো অনেক বড়। এটা থেকে একটু ছোট ছিল এটা মধ্যেরটা, এবং তার থেকে আরো ছোট ছিল শেষেরটা, দক্ষিণ পার্টেরটা। ঠিক আছে? তো মোটামুটি হচ্ছে যে এখানে যদি 3 মাইল হয়, এটা যদি ধরেন 2 মাইল, এটা যদি 1 মাইলও হয়, অনেক বড়। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। তো এটা আমাদের গ্যালওয়ে থেকে দূরে অবস্থিত ছিল। এখানকার মানুষ, এই লিখে দেন তো কেউ, লিখে দেন, নোটে লিখে দেন। ওকে, আমরা এখন সরাসরি টেক্সটে চলে যাব, বা মেইন যে প্লট সেই জায়গায় যাব। ঠিক আছে? যাওয়ার আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড না জানলে আমরা গল্পটা বুঝতে পারবো না। যেমন আমরা সিনেমা দেখি, সিনেমার শুরুতে বলা হয় যে এই ঘটনাগুলো হয়েছে আমাদের। যদি শাকিব খানের ছবি আপনারা দেখেন, তাহলে এরকম দেখবেন যে আহ আমি তো দেখি নাই, কি বলবো, মানে বাংলাদেশের কোন সিনেমা যদি দেখেন, তাহলে দেখবেন কিরকম যে ছোট থেকে এ বড় হইছে, তার জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে, এখন সে একটা বড় মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার জীবনের ঘটনাগুলো এখন দেখানো হচ্ছে। তাহলে এই আগের ঘটনাগুলো আমাদের জেনে নেওয়া দরকার গল্পটা বোঝার জন্য। তা আমরা বসে এই গল্পটাতে বা ব্যাকগ্রাউন্ডে যাব। যাওয়ার আগে আপনাদের কাছে একটু শুনতে চাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন, বোরিং লাগছে? বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? আরে বোর্ড দেখে কি করেন, আমাকে দেখেন, আমি তো অনেক সুন্দর না? ওকে, আচ্ছা, ডোন্ট মাইন্ড। আপনারা সবাই জানেন যে জাহিদুল ক্লাসে একটু আধটু আহ, একটু মজা করে, দুষ্টামি করে। হ্যাঁ, ওকে, আমরা গল্পটাতে যাচ্ছি। যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আমরা এখানে যে সেন্ট্রাল ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার মৌরিয়া, তার জীবন সম্পর্কে কিন্তু জানবো। তো আমরা শুরুটা এরকম দেখবো যে শুরুতে যে গল্পটা হচ্ছে তার আগের কিছু ঘটনা। যেমন ধরেন যে সে তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করছে, সে বৃদ্ধ হয়েছে, এখন সে অসুস্থ। তার আগে তার শ্বশুর ছিল, তার স্বামী ছিল। আমরা বলছি যে তার একমাত্র জীবিত ছেলে সন্তান, যার নাম হচ্ছে বার্টলে। আরো বাকি যে সন্তানগুলো ছিল, ছেলে সন্তান, তারা কিন্তু সবাই মৃত, তারা কেউ বেঁচে নাই। তাহলে সে আমাদের এই মৌরিয়া সবাইকে হারাইছে, একমাত্র বেঁচে আছে বার্টলে। এরকম একটা অবস্থা, এরকম একটা অবস্থা। এই সমুদ্রের পাশে তাদের জীবন, সমুদ্রের পাশেই তাদের বাড়ি, সেখানে কোনো চাষবাস হয় না। তারা পশুপালন করে, জীবিকা নির্বাহ করে, এবং তাদের মেইন জীবিকার উৎস হচ্ছে সমুদ্র। জীবিকার একমাত্র প্রধান উৎস হচ্ছে সমুদ্র। এই সমুদ্র থেকে তারা মাছ
ধরে জীবিকা নির্বাহ করে। তারা খুব আদিম প্রকৃতির, তারা মডার্ন হইতে চায় না অথবা মডার্ন বিষয়টাকে তারা গ্রহণ করতে চায় না। তাদের যে ঐতিহ্য পূর্বপুরুষরা যে কাজ করে এসেছে, তারা মনে করে আমাদেরকেও এটাই করা উচিত এবং তারা ফ্যাটালিস্ট ছিল, ভাগ্যে বিশ্বাসী। তাদের জীবনের সাথে যা কিছুই হোক না কেন, তারা মনে করতো যে হ্যাঁ, এটাই ঠিক, এটা আগে থেকে নির্ধারিত বা প্রি-ডিটারমাইন্ড, এটা হওয়ারই ছিল। এটা নিয়ে চিন্তার কোনো কিছু নাই। এটা নিয়তি, এটা আমাদের মেনে নিতেই হবে। তো এই হচ্ছে সেখানকার মোটামুটি কথাবার্তা। এখন আমরা গল্পটার শুরুতে যদি যাই, খুব মনোযোগ দিবেন। আমি টেক্সটটা যেহেতু আপনাদের হচ্ছে যে প্রত্যেকটা বিষয় একটু জানাইতে চাই। আমরা আমাদের গ্রুপের মেইন মটো বা যেটা নামের সাথে আপনাদের অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে পিওর টেস্ট অফ ইংলিশ লিটারেচার। তো আপনারা যেটা করেন শুধুমাত্র সামারি পড়েন। তো আমি সামারি থেকে একটু বের হয়ে আসতে যাচ্ছি, কেননা আপনাদের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। শুধুমাত্র সামারি পড়ে পরীক্ষায় নম্বর পেয়ে পাশ করে যাবেন, এই চিন্তা ভাবনা যদি আপনার এখনো থেকে থাকে, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করতেছেন। কেননা কোশ্চিন এখন খুব গভীর থেকে হচ্ছে, ঘুরাই পেঁচায় হচ্ছে। আপনার যদি বেসিক নলেজ না থাকে, শুধুমাত্র জোড়াশাল বিজোড়শাল বা ইত্যাদি ইত্যাদি আপনাদের যে কমন কনসেপ্ট গুলো, এগুলোর উপর নির্ভর করে আপনি পার পাবেন না বা পার পাওয়ার সুযোগ নাই। কেননা এখন নতুন নতুন টিচার তারা যুক্ত হচ্ছে, তারা কোশ্চিন করতেছে, তারা অবশ্যই মডার্ন এবং ভালো মানের কোশ্চিন করতেছে। তো ভালো মানের কোশ্চিনের আনসার করতে হইলে আপনাকে অবশ্যই ভালো মানের পড়াশোনা করতে হবে। তো আমরা সেই দিকেই যাওয়ার চেষ্টা করতেছি, সেদিকে আমরা যাই। চলেন শুরুতেই আমরা দেখব এই যে ড্রামাটা একটা কুঁড়ে ঘর, একটা রান্নাঘর, একটা কিট, একটা কটেজ, কুটির, একটা কিচেন, যেখানে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাবো। যেমন ধরেন, সেখানে কিছু ভাঙা চাকা, কিছু জাল পড়ে আছে, ঠিক আছে, একটা মই পড়ে আছে সেখানে। আহ সেখানে আমাদের যে ক্যাথলিন, এই ক্যাথলিন কাজ করতেছে, খুব মনোযোগ দিবেন। ক্যাথলিন কাজ করতেছে, কি কাজ করতেছে? সেখানে কেক বানাচ্ছে। এই মনোযোগ দিবেন, কেক বানাচ্ছে। সেখানে নরা আসে, নরা এসেই খুব ছোট্ট হয়ে যে ফিস ফিস করে বলতেছে, হোয়ার ইজ শি, হোয়ার ইজ শি, সে কোথায়, মানে তার মা কোথায়। খুব মনোযোগ দেন, বুঝতে হবে। খুব লোভ হয়ে যে বলতেছে ক্যাথলিন কে, নোরা, হোয়ার ইজ শি, সে কোথায়, মা কোথায়। তো ক্যাথলিন বলতেছে শি ইজ লাইং ডাউন, সে ঘুমাচ্ছে, গড হেল্প হার এন্ড মেবি স্লিপিং ইফ শি ইজ অ্যাবল, সে ঘুমাচ্ছে বা সে শুয়ে আছে। সৃষ্টিকর্তা তাকে সহায় হোক, সে যেন ঘুমাইতে পারে, যদি সে পারে বা সমর্থ হয়। তো নোরা খুব ধীরে ধীরে হচ্ছে যে একটা বান্ডেল বা একটা পটলা নিয়ে সেখানে প্রবেশ করে। চাদর ধরেন, চাদর মুড়ায় নিচে বা হচ্ছে যে মেয়েদের যে থাকে কি বলে যে ওড়না, ওড়না, ওড়নার মধ্যে একটা পটলা বা একটা বান্ডেল, এটা নিয়ে সে এই কুটিরের মধ্যে প্রবেশ করে ক্যাথলিনের কাছে আসে, ঠিক আছে। তো তার আগে সে জিজ্ঞেস করে নাই তার মা কোথায়। তো এই পটলাটা নিয়ে আসে, নিয়ে আসার পরে সে বলে যে হচ্ছে আমাদের যে প্রিস্ট, ইয়াং প্রিস্ট আছে, এই ইয়াং প্রিস্ট আমাকে এই পটলাটা দিল। খুব মনোযোগ দিবেন, আমাদের ইয়াং প্রিস্ট এই পটলাটা আমাকে দিল, ঠিক আছে। এখানে কিছু কাপড় আছে, একটা মানুষ যে কিনা ডুবে গেছে ডোনে গালে, যে কিনা ডোনে গালে ডুবে গেছে। আমরা বলছিলাম ডোনেগাল হচ্ছে আমাদের আরান আইল্যান্ড থেকে বেশ খানিকটা দূরে, মোটামুটি 30 মাইল আমরা বলতে পারি। আপনাদের বইয়ে এমনটা মেনশন করা আছে। তো অনেকটা দূর ভাই, এক জায়গা থেকে আরেক জায়গায়, সমুদ্রের অনেক দূরে একটা মানুষ ডুবে গেছে, ডুবে মারা গেছে। তার এই কাপড়গুলো, তো এই কাপড়ের পটলাটা আমাদের তাদের গ্রামের যে লিডার, কমিউনিটি লিডার ইয়াং প্রিস্ট, সে নোরাকে দিছে যে দেখো এই কাপড়গুলো তোমার ভাই মাইকেলের কিনা। মাইকেলকে মনে পড়ে? মাইকেল, মাইকেল, ওকে। তো এই মাইকেলের এই কাপড়গুলো কিনা, এটা দেখার জন্য তাদের ইয়াং প্রিস্ট এই এই হচ্ছে কাপড়গুলো দেয়। তো এখন এই কাপড়গুলা হচ্ছে যে পাওয়ার পরে সেখানে কিন্তু সেগুলো আর ওপেন করা সম্ভব হচ্ছে না। এখন যদি এই কাপড়গুলো দেখা শুরু করে দেয়, তাদের মা এসে আবার দেখে ফেলতে পারে। তো তারা কিন্তু খুব এগুলো নিয়ে চুপি চুপি কথা বলতেছে যে এত দূরে আমাদের হচ্ছে মাইকেলের ডেড বডি, অত দূরে কিভাবে যাবে, এত দূরে কি যাওয়া সম্ভব, বা কাপড়গুলা দেখেই আমরা কিভাবে নিশ্চিত হইতে পারি। তাদের দুইজনের মধ্যে এরকম কিছু হচ্ছে যে কনভারসেশন বা কথোপকথন হচ্ছে, ঠিক আছে। এরই মধ্যে এরই মধ্যে আমরা দেখতে পাবো যে আমাদের বার্টলে, মনোযোগ দিয়ে, বার্টলে সে খুব তাড়াহুড়া করতেছে। বার্টলে সে খুব তাড়াহুড়া করতেছে কিসের জন্য? সে গ্যালোয়ে ফেয়ারে যাবে। এ মনোযোগ দেন,
গ্যালোয়ে ফেয়ার, গ্যালোয়ে ফেয়ার কি কোথায় হয়, কেন হয়? ঘোড়া, গবাদি পশু এগুলো বিক্রির একটা মেলা বসে। যেমন আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এরকম হয় যে সপ্তাহে সোমবার হাটের দিন আমরা বলি, হাটের দিন তো ওই দিন হচ্ছে যে নতুন নতুন অনেক জিনিস পাওয়া যায়, প্রতিদিন সেটা পাওয়া যায় না, ওই দিন বাজারটা বড় সড়ো হয়। ঠিক এরকম আমাদের গ্যালোয়ে ফেয়ার, তিনি সেই জায়গায় যাবেন, কেন যাবেন? ঘোড়া বিক্রি করতে যাবেন। তো তিনি খুব তাড়াহুড়া করতেছেন, তাড়াহুড়া করতেছেন এবং বলতেছেন যে দড়িটা কোথায়। ঠিক আছে, সে দড়ি চায়, সে খুব তাড়াহুড়া করে সে একটা দড়ি চায় ক্যাথলিনের কাছে। ক্যাথলিনকে বলে যে ওই যে দড়িটা, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন, ওয়াজ ব্রট ইন কনেমেরা। কনেমেরা তাদের কাছে একটা যে বাজার, ওইখান থেকে একটা নতুন দড়ি কিনা হয়েছিল। তো ওই দড়িটা কেন কিনা হয়েছে একটু যদি বলি, যে ওই দড়িটা কিনা হয়েছে আমাদের যে মাইকেল, সে মাইকেল তাদের বাড়ি থেকে বের হয়ে সমুদ্রে গেছে, 9 দিন হয়ে যাচ্ছে, সে এখনো বাসায় ফিরে নাই, সে এখনো বাসায় ফিরে নাই, এরকম একটা অবস্থা। তো তার জন্য কফিনের ব্যবস্থা করা হয়েছে, এই কফিন বাঁধার জন্য দড়িও কিনে নিয়ে আসা হয়েছে। কেননা তারা ধরেই নিছে যে 9 দিন যাবত সমুদ্রে যেহেতু আছে, এখনো ফিরে আসে নাই, তার মানে মাইকেল নিশ্চয়ই মারা গেছে। তার ডেড বডিটা যদি পাওয়া যায়, সেটা এই কফিনের মধ্যে দিয়ে তাকে সমাধিস্থ করা হবে। তো এই যে সন্তান 9 দিন যাবৎ সমুদ্রে আছে, এখনো ফিরে আসে নাই, এই চিন্তায় তার মা হচ্ছে অসুস্থ, তার মা চিন্তায় হচ্ছে আচ্ছন্ন, সে খুবই ক্লান্ত। এই জন্যই কিন্তু শুরুতেই নরায় এসে জিজ্ঞেস করলো, হয় রে সি ফিসফিসিয়ে, সে জোরে কথা বললো না, কেননা তার মা যদি আবার শুনে ফেলে। তার মা খুবই ক্লান্ত এবং এরকম একটা অবস্থার মধ্যে আছে। তো এই দড়ি খুঁজতেছে, তাহলে এই দড়ি কিন্তু কফিনের জন্য। ঠিক আছে, তাহলে ক্যাথলিন আমরা জানি যে সে লজিক্যাল কথাবার্তা বলে, শার্প মাইন্ডেড গার্ল। তো বলতেছে এই দড়ি কেন নিবি তুই, এই দড়ি তো নেওয়া যাবে না, তার ভাইকে বলতেছে। তো এই সে এত কিছু বোঝে না, তার দড়ি লাগবে, কারণ সে ঘোড়াগুলোকে বেঁধে নিয়ে যাবে গ্যালোয়ে ফেয়ারে। আচ্ছা, তো সে যখন যাবে, সে যখন হচ্ছে যে দড়িটা কিন্তু নিল, ঠিক আছে, দড়িটা সে নিল। তো দড়ি নিছে, তার জন্য আমরা শুরুতেই বলছি যে কেক বানাচ্ছিল আমাদের ক্যাথলিন, সে কিন্তু রান্নাঘরে কেক বানাচ্ছিল, এমতো অবস্থায় আমাদের এই গল্পটা শুরু হয়। এই কেক কিন্তু বানানো হচ্ছিল বার্টলের জন্যই, কেননা বার্টলে হচ্ছে গ্যালোয়ে ফেয়ারে যাবে, যেটা যথেষ্ট দূরে, যাইতে অনেক সময় লাগে। যাইতে যেহেতু যথেষ্ট সময় লাগে, তো তার পথে মধ্যে খিদা লাগবে, তার জন্য এই কেক বাদে দেওয়া হবে বা টিফিন হিসেবে দেওয়া হবে। তখন মৌরিয়া, খুব মনোযোগ দেন, মৌরিয়া সে বলতেছে, ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ বার্টলে, হ্যাঙ্গিং বাই দ্য বর্ডস, it will be wanting in this place. I'm telling you, if Michael is washed up tomorrow morning or the next morning or any morning in the week, for its deep grave will make him by the grace of God. এই ধরিটা তুমি নিচ্ছ বাটলে, এই ধরিটা তো আমরা মাইকেলের জন্য নিয়ে আসছি। মাইকেলকে যদি কালকে পাওয়া যায়, অথবা পরশু দিন পাওয়া যায়, অথবা তার পরের দিন পাওয়া যায়, অথবা সপ্তাহের যে কোনো দিন পাওয়া যায়, তাহলে তাকে আমরা এই দড়িটা দিয়ে সমাধিস্থ করব, কবরের মধ্যে গভীর ভাবে তাকে ঢুকাই দিব। এই দড়িটা তুমি নিচ্ছ বাটলে। বাটলে তার কথায় কোন রকম কান না দিয়ে, তার মাকে তিনি তোয়াক্কা করে না। আমরা শুরুতেই বলছি জেদি প্রকৃতির বাটলে ভাই, কারো কথা টথা শুনে না, ইয়াং পোলা বাইন তো, আর দৌড় মার কথা শুনে লাভ আছে, টাইম আছে, টাইম নাই, সে সেদিকে কোনো কানই দেয় না। সে তার কাজ করতে থাকে, সে যাবে মানে যাবেই, জেদি প্রকৃতির। তো বার্টলে যাওয়ার জন্য একদমই প্রস্তুতি নিয়ে নেয়, এবং তার মার কোনো কথাই সে কিন্তু শুনে না, কারণ সে জানে যে এখন যদি বের হই, তাহলে আমি খুব শীঘ্রই ফিরে আসতে পারবো এবং সেখানে ভালো একটা দাম পাবো। আমাদের পরিবারে যেহেতু আর কোনো ছেলে সন্তানই এখন বেঁচে নাই, তাহলে পরিবারকে চালানোর জন্য আমাকে অবশ্যই ঘোড়া দুইটা বিক্রি করতে হবে এবং পরিবারকে চালাইতে হবে। তার মানে সে যথেষ্ট রেসপন্সিবল, লজিক্যাল চিন্তা ভাবনা সে করছে। কিন্তু তার মা, মা আসলে চাচ্ছে না যে সে যায়, কেননা তার পরিবারের একমাত্র জীবিত ছেলে সন্তান বার্টলে। তো বার্টলে তার কথায় কোনো তোয়াক্কা করে না। এমত অবস্থায় মৌরিয়া বলে, ইটস আ হার্ড থিং দে উইল বি সিং বিলো, if the body washed up and there is no man in it to make the coffin, and I, after giving a big price for that finest whiteboard you would find in Connemara. খুব মনোযোগ দেন, মৌরিয়া বলতেছে যে এটা খুবই খারাপ হবে যে তুমি যদি চলে যাও, এর মধ্যে যদি তার ওই যে মৃত শরীরটা আমরা পাই, তাহলে সেটাকে সমাধিস্থ করার জন্য যদি কোনো ছেলে মানুষ না থাকে, তাহলে বিষয়টা কেমন হবে। সে আসলে আটকাইতে যাচ্ছে তার ছেলেকে। তো বার্টলে, how would be washed up and we after looking each day for 9 days, কিভাবে আমরা ভাববো যে সে তাকে পাওয়া যাবে? 9 দিন যাবত তো আমরা এই চিন্তা করতেছি তাকে আমরা পাবো, সে তো ফিরে আসে নাই, তো তার জন্য চিন্তা করে লাভ আছে আর?
কোনো লাভ নাই। সে হয়তো বা আর ফিরে আসবে না, কে জানে সে দক্ষিণ দিকে গেছে নাকি উত্তর দিকে গেছে, সমুদ্রের কোন সাইডে গেছে, আমরা তো এটাও জানি না। তাকে আমরা আর কোথায় খুঁজবো? 9 দিন যাবত একটা মানুষ আসতেছে না, তাকে হয়তো বা আর আমরা পাবো না। বাটলের কথা, মরিয়া, if it isn't found itself, that wind is rising the sea, and there was a star up against the moon, and it rising in the night. If it was 100 horses or 1,000 horses, you had itself. What is the price of 1,000 horses against a sun where there is one sun only? খুব মনোযোগ দেন। তুমি ঘোড়া বিক্রি করতে যাবে তো? যদি আমার এই সন্তানের সাথে সেই ঘোড়ার তুলনা করো, তাহলে 100 ঘোড়া, 1000 ঘোড়া বা তার থেকেও বেশি যদি ঘোড়া হয়, তার থেকে আমার সন্তানের দাম বেশি। আমার সন্তানের দাম বেশি। দেখেন মায়ের কথাগুলো এবং তার কথাগুলো, সে কিন্তু মোহাচ্ছন্ন ভাবে কথাগুলো বলতেছে এবং তার কথাগুলো খুব লজিক্যাল কিন্তু হচ্ছে না। খুব মনোযোগ দিতে হবে, বুঝতে হবে যে এই নাটক আপনাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হইলো কেন, এত চমৎকার কেন, এত বিখ্যাত কেন। সে মোহের মধ্যে আছে, সে চিন্তার মধ্যে আছে, আমার ছেলে গেছে, সে বেঁচে আছে কি মরে গেছে, এতদিন যাবত আসতেছে না, আবার এই সন্তানও চলে যাচ্ছে। তো তার যে ঘোর, তার যে কথাবার্তা গুলো, তার যে টেনশন গুলো, সে খুব টেনশনের মধ্যে আছে। সেভাবে তার ছেলেকে কথাগুলো বলতেছে। তো বার্টলে আসলে কোনো কথাই তার দিকে দেয় না এবং সে হচ্ছে যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কেননা খুব তাড়াতাড়ি না গেলে সে ভালো একটা দাম পাবে না, সে ভালো দাম পাবে না। তো মরিয়া, its heart said, will be surely the day you are drowned with the rest. What way will I live, and the girls with me, and I an old woman looking for the grave? এই মনোযোগ দেন, সে বলতেছে বার্টলেকে যে তুমি যদি চলে যাও আজকে, তুমিও ডুবে মরবা। তুমি যদি আজকে যাও বা তুই যদি আজকে যাইস মোর কথা অমান্য করে, তাহলে তুই আজকে ডুবে যাবো। কি হবে আমার, কি হবে এই দুইটা মেয়ের, কিভাবে সংসার চলবে, কি হবে আমাদের? সে খুব উদ্বিগ্নতার সাথে তার ছেলেকে বলতেছে, তাকে আটকানোর জন্য। বাট বার্টলে সে এটাতে কোনো কানই দেয় না, সে কিন্তু চলে যায়। সে চলে যায় এবং তার জন্য যে কেক বানানো হয়, সেই কেকটাও কিন্তু সে নিতে ভুলে যায়। এবং বাটলে বলে যায়, যখন চলে যায়, সে হচ্ছে হনহন করে হেঁটে চলে যায়। সে বলে যায় যে আমি কয়েকদিনের মধ্যে ফিরে আসবো, এটা 2 দিন হইতে পারে অথবা 3 দিন হইতে পারে অথবা 4 দিনও হইতে পারে। 2 দিন, 3 দিন অথবা 4 দিন। এখানে একটা বিশেষ বিষয় আপনাদের বলে রাখতে চাই, যে এই যে আমাদের রাইডার্স টু দা সি, এখানে একটা সংখ্যা কিন্তু আমরা বারবার ঘুরে ফিরে পাইতেই থাকি। যেমন 9 সংখ্যাটা, 9 দিন যাবত মাইকেলের ডেড বডি পাওয়া যাচ্ছে না। আবার এখন যে সংখ্যাটা আমাদের বার্টলে বললাম, আমরা 2 দিনের মধ্যে ফিরে আসতে পারি অথবা 3 দিনের মধ্যে অথবা 4 দিনের মধ্যে, 2 3, 2 3 5 আর 4, 9 দিন। আবার 9 সংখ্যাটা কিন্তু মেনশন করা হয়েছে। 9 সংখ্যার একটা মাহাত্ম গুরুত্ব এখানে আছে, আমরা শেষে সেটা জানবো যখন কোশ্চেন অ্যানালাইসিস করব। ওকে, তো সেটা বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল মৌরিয়া। Isn't it a hard and cruel man won't hear a word from an old woman, and she holding him from the sea? এটা কি খুব ভালো হইলো? একটু একটা বয়স্ক মানুষের কথা না শুনে সে বাইরে থেকে চলে গেল। এটা খুব ভালো একটা কাজ করলো সে। এটা কিভাবে ভালো হইতে পারে? সে নিষ্ঠুর প্রকৃতির একটা মানুষ। এ খুব খারাপ একটা ছেলে। তার ছেলেকে সে গালি দিচ্ছে এবং সে তাকে নিষেধ করতেছে। তার সেই সময়ে সমুদ্রের অবস্থা কিন্তু অতটাও ভালো না এবং এই ভয়ঙ্কর ভয়াল সমুদ্রে তার এই একমাত্র সার্ভাইভিং লাস্ট সানকে সে পাঠাইতে চাচ্ছে না। বাট বাটলে সে খুব তাড়াতাড়ি করে চলে গেল। কোন রকম কথাই সে শুনলো না। মৌরিয়া চিল্লায় চিল্লায় কান্না করতেছে, দরজাটাতে বসে চিল্লায় চিল্লায় কান্না করতেছে এবং বলতেছে, হি ইজ গন নাও, সে চলে গেল। গড স্পেয়ার আস, সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুক, আমাদের দিকে তাকাক, এন্ড উইল নট সি হিম এগেইন, আমরা আর কখনোই তাকে দেখবো না, কখনোই তাকে আমরা দেখতে পাবো না। হি ইজ গন নাও, সে চলে গেল, সে চলে গেল। এন্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, এই যে কালো রাত এখন নেমে আসবে, আমার আর কোনো ছেলে সন্তান বেঁচে থাকলো না, কি হবে আমার? সে চলে গেল, তাকে আমি আর কোনোদিন দেখবো না। সেইভাবে আহাজারি করতেছে আর কান্না করতেছে। কথায় বসে বিরক্ত হচ্ছেন নাকি শুধুমাত্র গল্প বলবো, বলবো নাকি এভাবে যাবো বলেন? ওকে, তো সেইভাবে আহাজারি করতেছে যে সে চলে গেল, তাকে হয়তো বা আর আমি কখনোই পাবো না, কখনোই আর তাকে আমি পাবো না। এখন ক্যাথলিন, যে খুব লজিক্যাল শার্প মাইন্ডেড গার্ল, সে বলতেছে, why wouldn't you give him your blessing? And
He looking round in the door. Isn't it sorrow enough is on everyone in this house without you sending him out with an unlucky word behind him and a hard word in his ear? আমরা বলছি, আমরা জানছি যে আরাল আইল্যান্ডের মানুষজন কুসংস্কার কুসংস্কারে বিশ্বাসী ছিল। তাদের একটা বিশ্বাস ছিল যদি বাড়ি থেকে কেউ বের হয়ে যায় তাকে অবশ্যই তার মায়ের আশীর্বাদ নিয়ে বের হওয়া উচিত। যদি আশীর্বাদ না নিয়ে বের হয় তার সাথে কোনো একটা অমঙ্গল হবে। আর যদি কেউ অভিশাপ নিয়ে বাড়ি থেকে বের হয় তাহলে তার অমঙ্গল হবেই হবে। এটা একটা কুসংস্কার তাদের। তো সে যেহেতু তার ছেলেকে কোনো আশীর্বাদ করলো না যে যা ভালোভাবে ভালোভাবে ফিরে আসিস বাবু, এরকম কোনো আশীর্বাদ দিল না, বরং সে বলল যে এটাই হয়তো তোর সাথে আমার শেষ দেখা, তোকে হয়তো আর আমি কোনোদিন খুঁজে পাবো না বা কোনোদিন দেখতে পাবো না, এই কালো রাতের সাথে তুই মিশে যাবি, তোর কবর আমাকে দেখে দেখে বেঁচে থাকতে হবে, এরকম কথাবার্তা। তো ক্যাথলিন লজিক্যাল গার্ল, সে বলতেছে যে হ্যাঁ এটা তুমি কেন করলা, এটা তো ঠিক হলো না বা তোমার, তুমি তাকে আশীর্বাদ না দিয়ে বাড়ি থেকে বের করে দিলা, তাহলে তো তার সাথে খুব খারাপ অমঙ্গল মনে কিছু হবে। এবং সে যে বাড়ি থেকে গেল, আমি যে কেক গুলো বানাইলাম এই কেকও তো সে নিল না। তো তুমি যাও, যাই তাকে আটকাও এবং এগুলো তাকে তুমি দাও, এগুলো দিয়ে তাকে তুমি আশীর্বাদ করে আসো। এটা তাকে ক্যাথলিন বলে বাড়ি থেকে পাঠিয়ে দিল। এখন সে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, একটা পোটলার কথা বলছিলাম মনে আছে তো, বান্ডেল, একটা পোটলা, যেটা যেটা নিয়ে এসেছিল কে, নোরা। নোরা বাসায় নিয়ে আসছিল, নোরাকে কে দিয়েছিল, ইয়াং ক্রিস্ট। এই যে সুন্দর, আপনারা মনোযোগী আছেন, আপনাদের মনে আছে, আপনাদের মনে আছে খুবই ভালো। যারা লাইভে আছে তারাও খুব মনোযোগের সাথে ক্লাসটা করতেছে, আই থিঙ্ক তারাও বুঝতে পারতেছে। সময় অবশ্য বেশি নিচ্ছি আমি, আর একটু সময় নেব, হ্যাঁ। যদি একদিনই শেষ হয় তাহলে অসুবিধা কি, আমরা পড়তেছি পড়ি, অসুবিধা নেই নাকি, অসুবিধা আছে, ঘুম পাচ্ছে নাকি? এরকম এরকম ড্রামা পড়তে যদি ঘুম পায় তাহলে মুশকিল। আচ্ছা, তো এই যে বান্ডিল, তার মা তো বাইরে চলে গেল, এই সুযোগে তারা বান্ডিলটা খোলা শুরু করলো। উকি ঝুঁকি দিয়ে দেখতেছে মা চলে যাচ্ছে, তারা বান্ডিল খোলা শুরু করলো। এখন বান্ডিল যখন খুলতেছে, নোরা বলতেছে এই কাপড় দেখে আমরা কেমনে শনাক্ত করব, এই কাপড় দেখে কেমনে শনাক্ত করবেন। ক্যাথলিন খোলা শুরু করছে। তার আমরা জানি যে সে খুব বুদ্ধিমতী এবং তার স্মরণ শক্তি খুব ভালো। তো তিনি তার ভাই মাইকেলের জন্য যে কাপড় সেলাই করছিলেন, যে মোজা সেলাই করছিলেন, সেখানে তিনি কয়টা সেলাই দিয়েছিলেন, এই সেলাই সংখ্যা কিন্তু তার মনে ছিল। এবং নিজ হাতে সেলাই করা একটা কাপড়, এটা কিন্তু সে চিনতে পারবে, আপনারাও চিনতে পারবেন। তো তার সেলাই করা কাপড় দেখে সে কিন্তু চিনে ফেলে যে হ্যাঁ এটা মাইকেলের, তার মানে মাইকেল মারা গেছে। এবং ইয়াং প্রিস্ট বলছে যে তাকে ডোনেগালে সমাধি করেই কিন্তু তিনি আসছেন, মানে তার সমাধি কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করে তিনি বাসায় ফিরছেন, বা এই এই হচ্ছে কাপড়গুলো তাকে দিছেন, তাদেরকে দিছেন শনাক্ত করার জন্য যে এটা হচ্ছে তাদের ভাইয়ের কিনা। তো তারা নিশ্চিত হয়ে গেল তাদের ভাই মাইকেল মারা গেছে। তাদের একটা কনফিউশন ছিল যে আমাদের ভাই এত দূরে কিভাবে গেল, মানে এত দূরে যাওয়া কি সম্ভব, সমুদ্র তো, সমুদ্রের ঢেউ, সে কোনো না কোনো ভাবে হয়তো চলে গেছে, বাট একটা কনফিউশন ছিল। কিন্তু কাপড় দেখার পরে তারা নিশ্চিত হইলো যে তাদের ভাই মাইকেল মারা গেছে। তাহলে একমাত্র জীবিত সন্তান বাড়িতে ছিল যে সে হচ্ছে বার্টলে। এই বার্টলে সেও কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেল, এবং তার মা তাকে আশীর্বাদ দেওয়ার জন্য বাড়ি থেকে বাইরে গেছে। আচ্ছা, তার মা বাড়ি থেকে বাইরে গেছে, সে কিন্তু লাঠি নিয়ে হাঁটতেছে, হ্যাঁ, লাঠি নিয়ে হাঁটতেছে। তো মাইকেল যে মারা গেছে এটা নিশ্চিত হয়ে গেল, তাই না, মাইকেল। আচ্ছা, এটাও নিশ্চিত হয়ে গেল। এখন এখন তার মা ফিরে আসতেছে, মনোযোগ দিবেন। তার মা বাড়ির দিকে ফিরে আসতেছে, তার মা ফিরে আসতেছে এবং তার হাতে ওই যে পোটলাটা, মানে খাবার খাবার যে দেওয়ার কেকটা যে ছিল, এই কেকটা সে কিন্তু দেয় নাই, তার হাতে সেই বান্ডিলটা আছেই, তার হাতের মধ্যে সেই বান্ডিলটা আছেই। এখন আহ মরিয়া খুব ধীরে ধীরে আসতেছে, তার হাতের মধ্যে সেই বান্ডিলটা বা সেই কেকটা এখনো আছে। তখন ক্যাথলিন জিজ্ঞাসা করতেছে যে তুমি কি তাকে দেখা পাও নাই, বা তাকে তুমি এগুলো দিলে না কেন? মরিয়া, সে বলতেছে আই সিন দা ফিয়ারফুলেস্ট থিং, আমি খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখলাম। ক্যাথলিন বলতেছে যে গড ফরগিভ ইউ, হি ইজ রাইডিং দ্য মেয়ার নাও ওভার দ্য গ্রিন হেড এন্ড গ্রে পনি
বিহাইন্ড হিম, মনোযোগ দেন, এখানে দুইটা পনি বা দুইটা ঘোড়ার কথা বলা হয়েছে। কেমন? দুইটা ঘোড়া, একটা হচ্ছে আহ গ্রিন মেয়ার, আর একটা হচ্ছে গ্রে পনি। ঠিক আছে? তো গ্রিন মেয়ারটা সামনে দিয়ে হাঁটে আর তার পিছনে হাঁটে কিন্তু গ্রে পনি। এই দুইটা হাঁটে, মানে দুইটা ঘোড়া নিয়ে একটার সাথে আরেকটা ঘোড়া বেঁধে, ওই যে দড়িটা নিছিল, বেঁধে তিনি যাচ্ছেন। তো ক্যাথরিন এটা বলছে। তো মৌরিয়া বলতেছে আমি খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখে আসলাম। তারপরে ক্যাথলিন জিজ্ঞেস করতেছে তুমি কি দেখছো? মৌরিয়া বলা শুরু করছে হচ্ছে খুব ভয়ঙ্কর একটা কণ্ঠে, খুব কাঁপা কাঁপা একটা স্বরে বলতেছে, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম। গ্রে পনি এটা কিন্তু ছিল মাইকেলের, এই মনোযোগ দেন, এটা ছিল মাইকেলের। দ্য গ্রে পনি বিহাইন্ড হিম বলে সে কাঁপা শুরু করছে এবং সে স্তব্ধ হয়ে গেছে, সে আর কিছু বলতেছে না। এখন ক্যাথলিন আবার জিজ্ঞেস করে যে কি হয়েছে, কি হয়েছে বলো মৌরিয়া। সে খুব ধীরে ধীরে বলা শুরু করছে, আই হ্যাভ সিন দ্য ফেয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন সিন্স দ্য ডে ব্রাইট ডারা সিন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস। ব্রাইট ডারা একটা তাদের প্রতিবেশীর নাম। সে এরকমই একটা জিনিস দেখছিল, যে একটা মৃত মানুষ হচ্ছে জীবিত মানুষের পিছন পিছন ছুটতেছে। এখানে আমাদের যে গ্রে পেনের উপরে মাইকেল বসা, এরকম একটা হ্যালুসিনেশন হয়েছে আমাদের মৌরিয়ার। তিনি কিন্তু এটা দেখে আসছেন। তো তাকে বারবার জিজ্ঞাসা করতেছে কি দেখছো, কি দেখছো বলো আমাদেরকে। মৌরিয়া বলতেছে, আই ওয়েন্ট ডাউন টু দা স্প্রিং ওয়েল, আমি ওই যে দেয়ালটার ওই জায়গায় গেছি, যাই দেখতেছি, এন্ড আই স্টোড দেয়ার সেইং আ প্রেয়ার টু মাইসেলফ, এবং সেখানে গিয়ে আমি নিজে নিজে প্রার্থনা করতেছি, প্রার্থনা করতে চাচ্ছি। দেন বার্টলে কাম এলং এন্ড হি রাইডিং অন দা রেড মেয়ার। খুব মনোযোগ দেন, তিনি রেড মেয়ার বা যে লাল যে ঘোড়া, এটার উপরে সে বসে, উইথ দা গ্রে পনি বিহাইন্ড হিম, এবং তার পিছনে যে গ্রে পনি, এটা সে সেটার সাথে বেঁধে নেয়। তারপর সে বলে, শি পুটস আপ হার হ্যান্ড অ্যাজ ইফ টু হাইড সামথিং ফর হার আইস। তার চোখ থেকে পানি ঝরে আসতেছে। ঠিক আছে? এটা বলতে বলতে তার চোখ থেকে পানি পড়তেছে এবং সে চোখগুলো ঢেকে নেয় যাতে করে তার মেয়েগুলো এটা না দেখতে পারে, এবং সে বলতেছে, দ্য সান অফ গড স্পেয়ার আস নোরা, আমাদের হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। দ্য সান অফ গড, এই মনোযোগ দেন, দ্য সান অফ গড মানে কি, কাকে বোঝাচ্ছে? ঈশ্বরের পুত্র কেডা? Good. তিনি খ্রিস্টান ধর্মের বিশ্বাসী ছিলেন এবং তারা মনে করেন যে আমাদের জিসাস ক্রাইস্ট, তিনি ঈসা নবী, তিনি হচ্ছে ঈশ্বরের পুত্র। তারা এটা মনে করে, খ্রিস্টান ধর্ম যারা বিশ্বাসী তারা। তো তারা এটাই বলতেছে যে সে হচ্ছে আমাদের প্রতি ক্ষমাশীল হোক, আমাদের প্রতি সদয় হোক। তো তাদের কথোপকথন হচ্ছে, মৌরিয়া বলতেছে যে আই এম আফটার সিইং হিম দিস ডে এন্ড হিজ রাইডিং এন্ড গলোপিং বার্টলে ক্যাম ফাস্ট, মনোযোগ দেন, বার্টলে ক্যাম ফাস্ট অন দ্য রেড মেয়ার এন্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ বাট সামথিং চকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রট, হি ওয়েন্ট বাই কুইকলি এন্ড দ্য ব্লেসিং অফ গড অন ইউ সেজ হি এন্ড আই কুড সে নাথিং। আমি বার্টলেকে দেখলাম সে রেড মেয়ারের উপরে উঠেছে এবং পিছনে ওই যে গ্রে পনি এটা নিয়ে এসে হাঁটা শুরু করছে। তো আমি বলার চেষ্টা করলাম যে গড স্পিড ইউ বাট সামথিং চক। সে আসলে তাকে আশীর্বাদ করার চেষ্টা করলো, কিন্তু কোনো একটা কিছু মনে হইলো তার গলাকে আটকায় রাখছে, সে তাকে আশীর্বাদ করতে পারলো না, সে কোনো কিছুই বলতে পারলো না। আই লুকড আপ দেন এন্ড ক্রাইং এট দ্য গ্রে পনি এন্ড দ্য দেয়ার ওয়াজ মাইকেল। আমি তখন দেখলাম যে গ্রে পনি এবং গ্রে পনির উপরে মাইকেল বসা, it with fine clothes on him and new shoes on his feet। এবং মাইকেলকে আমি দেখলাম খুব চমৎকার নতুন কাপড় পরছে এবং হচ্ছে যে জুতাও পরছে। ঠিক আছে? নতুন জুতা পরছে। এরকম অবস্থায় আমি মাইকেলকে বাটলের পিছন পিছন যাইতে দেখছি। এটা দেখে তার গা শিউরে উঠছে, খুব ভয় পাইছে। এখন কেন কোশ্চিন আসবে স্বাভাবিকভাবেই। কারণ হচ্ছে তারা কুসংস্কারে বিশ্বাসী। তারা বিশ্বাস করে যদি কোনো মৃত আত্মা, মৃত কোনো ব্যক্তি কোনো জীবিত মানুষের পিছন পিছন যায়, জীবিত মানুষের পিছনে তাকে দেখা যায়, তাহলে সেই জীবিত ব্যক্তিটাও মারা যাবে। তাদের এটা একটা কুসংস্কার, একটা বিশ্বাস। আমরা শুরুতেই বলছিলাম যে আরান আইল্যান্ডের মানুষজন খুবই কুসংস্কার আচ্ছন্ন। তো তিনি এই কুসংস্কারে বিশ্বাসী, তার একটা হ্যালুসিনেশন হয়েছে, বয়স্ক মানুষ তো, তিনি ওয়ালের কাছে গিয়ে হয়তো কল্পনায় বা হ্যালুসিনেশনে বা চিন্তায় বা ভয়ে তিনি এই বিষয়টা কল্পনা করছেন বা দেখছেন, এবং তিনি সেটাই খুব ভয়ের সাথে বর্ণনা করতেছেন। ওকে, এখন খুব মনোযোগ দেন, আমাদের মৌরিয়া তিনি কি জানেন মাইকেল মারা গেছে?
তিনি কিন্তু জানেন। তাহলে ভয়টা সব থেকে বেশি পাইলো কেটা? আর ওরা। কেননা তারা ইতিমধ্যেই জেনে গেছে যে তাদের ভাই মাইকেল সে মারা গেছে। মরিয়া কিন্তু জানে না। কিন্তু সে এটা দেখছে যে মাইকেলকে আমি দেখছি তার পিছনে, এবং সে মনে মনে ভাবতেছে হয়তোবা মাইকেল মারা গেছে। এবং তাদের এই অনুমান থেকেই তারা কফিন, দড়ি, যা কিছু লাগে এগুলোর ব্যবস্থা কিন্তু করছে, যেহেতু 9 দিন যাবত তারা সে ঘরে ফিরতেছে না। এটা কনসেপ্ট, ঠিক আছে? তো এই অবস্থাটা আমরা দেখতে পাই। এখন তিনি তার এই চিন্তা থেকেই মরিয়া সে খুব ডিপ্রেসড হয়ে গেছে। হচ্ছে যে এটা দেখার পরে তার সে এত ভয় পাইছে, সে এখন বলা শুরু করছে খুব ঠান্ডা, নরম, আস্তে আস্তে তিনি বলা শুরু করছে এবং ক্লিয়ারলি যেটা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এরকম, ইটস লিটিল দ্য লাইক অফ হিম নোজ অফ দ্য সি, বার্টলে, বার্টলে উইল বি লস্ট নাও। বার্টলে, আহ খুব মনোযোগ দেন, এই লাইনটা খুব মনোযোগ দিতে হবে, হ্যাঁ? যে সে খুব আস্তে আস্তে বলা শুরু করলো যে তাদের যে ইয়াং প্রিস্ট, এই ইয়াং প্রিস্ট কিন্তু সমুদ্র সম্পর্কে খুব বেশি কিছু জানে না, সেরকম বলতেছে আর কি, কোনো কিছু জানে না। বাটলে সে এখন হারাই গেছে বা সে এখন আর ফিরে আসবে না। এন্ড লেট ইউ কল দ্য ইয়ামন এন্ড মেক মি আ গুড কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ড, ফর আই ওয়ন্ট লিভ আফটার দেম। এখন আমাকে একটা কফিন বানাইতে হবে, কেননা তাদের পরে তো আমি থাকবোই, তাদেরকে সমাধিস্থ করতে হবে। আই হ্যাভ হ্যাড আ হাজব্যান্ড, এই মনোযোগ দেন, তিনি আহাজারি করতেছে। আমার স্বামী ছিল, আই হ্যাভ আ হাজব্যান্ড এন্ড হাজব্যান্ডস ফাদার, এবং আমার শ্বশুর ছিল, এন্ড 6 sons, আমার 6 জন পুত্র ছিল। ইন দিস হাউস 6 fine men, এই বাড়িটাতে 6 জন মানুষ ছিল, এই বাড়িটাতে 6 জন ছেলে মানুষ ছিল। দো ইট ওয়াজ আ হার্ড বাথ এন্ড আই হ্যাড উইথ এভরি ওয়ান of them they coming to the world, and some of them were found and some of them were not found, but they are gone now, and lots of them dot dot dot. এই বাড়িটাতেই এতজন ছেলে ছিল, আমার স্বামী ছিল, আমার শ্বশুর ছিল, আমার 6 জন ছেলে ছিল, তারা এই বাড়িটাতেই থাকতো। তারা কেউ আর এখন নাই, তারা কেউ আর এখন এই বাড়িটাতে নাই। এই বাড়িটা এখন একদম সম্পূর্ণ ফাঁকা, তারা কেউ আর এখন এই বাড়িটাতে নাই। দেওয়ার স্টিফেন, তারা ছিল, তাদের মধ্যে ছিল স্টিফেন, দেয়ার স্টিফেন and Sean are lost in the great wind and carried up the 2 men of them on one plank and in by that door. এই দরজাটা দিয়েই আমাদের স্টিফেন এবং শনকে নিয়ে আসা হয়েছিল। অলরেডি তিনি এটা বলছে যে এই বাড়িতে সবাই হারায় গেছে, কাউকে পাওয়া গেছে, কাউকে খুঁজেও পাওয়া যায় নাই, তাদের মধ্যে এদেরকে পাওয়া গেছে এবং এই দরজাটা দিয়েই তারা গেছিল, এবং মরার পরে তাকে এই দরজাটা দিয়েই ঢুকানো হয়েছিল। মায়ের মন, সে খুব আহাজারি করা শুরু করছে, তার মাথা খারাপ হয়ে গেছে। সেই তার হ্যালুসিনেশনের পরে বা এই স্বপ্ন বা এই কল্পনা যে সে করলো, তার মনে হয়েছে আর বাটলেকেও আমি পাবো না, মাইকেলকেও পাবো না, সবাই গেছে। সে আহাজারি করা শুরু করছে যে এই বাড়িটাতেই 6 জন ছিল, এই বাড়িটাতে আমার স্বামী ছিল, এই বাড়িটাতে আমার শ্বশুর ছিল, এখন আর কেউ নাই, এখন আর কেউ নাই, আমি নিঃস্ব হয়ে গেলাম, আমার আর কেউ নাই। এখন, এখন এই মনোযোগ দেন, নোরা তিনি ফিসফিস করতেছে, বলতেছে ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথলিন, ক্যাথলিন তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ডিড ইউ হিয়ার আ নয়েস ইন দা নর্থ ইস্ট, উত্তর সমুদ্রের দিক থেকে শব্দ আসতেছে, লোকজন জড়ো হইছে, কিসের যেন একটা শব্দ ভেসে আসতেছে। নোরা চঞ্চল এবং তার কান খাড়া, সে শুনতে পারছে ক্যাথলিনকে বলতেছে। খুব মনোযোগ দিতে হবে, আমরা কিন্তু আর বেশি সময় নিব না, শেষের দিকে চলে আসছি। এই ধৈর্য কুলাবে নাকি শেষ করে দিব? আর বেশি নাই। ওকে, মনোযোগ দেন। তো হচ্ছে যে মরিয়া সে কারো কোনো কথা আসলে শুনতেছে না, ক্যাথলিন তাকে বলতেছে, নোরা তারা ফিসফিস করতেছে বা কি করতেছে, কারো দিকে কোনো চোখ নাই। মরিয়া বলেই চলছে, দেয়ার ওয়াজ শিমুস and his own father again were lost in the dark night, and not a stick or sign was seen of them when the sun went up. There was patch after was drowned out. আচ্ছা, এক কথায় এখানে তিনি যেটা বলতেছেন, হাঁটুকে বসে কান্না করতে করতে, যে এই বাড়িতে কে কে ছিল, এই বন্দনা, আমরা যে তার সন্তানগুলোর কথা বললাম, এই সন্তানের নাম আমরা কই থেকে পাইলাম, তিনি এখন বন্দনা করতেছেন নাটকের মধ্যে। এই পর্যায়ে তিনি আহাজারি করতেছেন, বার্টলের কথা ভাবতে ভাবতে তিনি এই কান্না কিন্তু করতেছেন। কান্না করতে করতে তিনি সব কথাগুলো, আগের অতীতের ব্যাকগ্রাউন্ড গুলো তিনি এই অবস্থায় বলতেছেন। আচ্ছা, এর মধ্যে এর মধ্যে আহ হচ্ছে যে আমাদের মৌরিয়া বলে উঠছে যে আমাদের আচ্ছা, মৌরিয়ার মধ্যে কিন্তু জেনে যায় যে তার যে সন্তান মাইকেল,
তার সন্তান মাইকেলে খুব মনোযোগ দিতে হবে, হ্যাঁ, শেষের দিকে চলে আসছি আমরা। মাইকেল মারা গেছে, তাকে ইনফরমেশনটা দেওয়া হয় কেননা তার কাপড় দ্বারা শনাক্ত হওয়া গেছে। তখন সে বলতেছে, there does be a power of a young man floating round in the sea, and what way would they know if it was Michael they had or other men like him? For when a man is 9 days in the sea and wind blowing, its heart said his own mother would be to say what man was in it. সে তার ছেলেকে নিয়ে বলতেছে যে এত দূরে সে কিভাবে গেছে, ইয়াং ম্যানের পাওয়ারে কিন্তু এটা। তার ছেলেকে সে ভালোভাবে দেখবে, পাওয়ারফুল হিসেবে দেখাবে, বা যুবক, যুবকের শক্তি এটা। সে এতদিন 9 দিন যাবত সমুদ্রে আছে, এই দক্ষিণ উত্তর পার্টে সে চলে গেছে, ইত্যাদি আহাজারি আবুল তাবুল বলতেছে। আসলে কথার ঠিক ঠিকানা এখন আর নাই। সে কি বলতেছে সে বুঝতেছে না, বাট বলতে আছে, সে কন্টিনিউয়াসলি কথা বলতেই আছে, ঠিক আছে। তো সেভাবে আহাজারি করতেছে। এরই মধ্যে হয় কি, বার্টলে, এই বার্টলে যে মারা গেছে, এই মনোযোগ দেন, বার্টলেও কিন্তু মারা গেছে। দেখেন কষ্ট, মাইকেল মারা গেছে খবরটা মাত্র সে পাইলো মাইকেল মারা গেছে, বার্টলেও মারা গেছে। কিভাবে মারা গেল? ওই যে সে সমুদ্রে গেল, দুইটা ঘোড়া, পিছনের ঘোড়াটা তাকে লাথি মারে নিচে ফালাই দিয়েছে, পাথরের মধ্যে মাথা লেগে সমুদ্রেতে মরে গেছে। গ্রামের মানুষজন ওই যে একটু আগে নোরা শুনতে পাইলো লোকজনের কোলাহল, এটা আসলে সে যে মারা গেছে এই কোলাহলেই। তো এই মহিলাগুলো, এই মানুষগুলো তাকে বাসায় নিয়ে আসতেছে, তাকে বাসায় নিয়ে আসছে। এখন তাকে দেখার পরে মৌরিয়ার অবস্থা খুবই খারাপ। একটা মানুষ যে চোখের সামনে নিজের শ্বশুর মারা যায়, শ্বশুর মারা গেছে, বয়স্ক মানুষ দেখছে, মৃত্যু দেখলো। তারপরে তার নিজের স্বামীর মৃত্যু, সে বিধবা হয়ে গেল, একা। তার সন্তানদের দিকে চাগায় থাকলো, তার সন্তানরা এক এক করে, ছেলে সন্তানরা এতজন মারা গেল। এটা কি মেনে নেওয়া যায় একজন মানুষের পক্ষে? সে নিতে নিতে অবস্থা তার একদমই খারাপ, যে একজন বেঁচে ছিল তার মৃতদেহ এখন তার সামনে। কথায় আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো সে এত শোক আর নিতে পারতেছে না, এত শোক সে আর নিতে পারতেছে না, সে পাথর হয়ে গেছে। তার কথা বলার স্পিড এবার আগের মতো আর আবুল তাবুল নাই, সে এখন একটু অন্যরকম, অন্য ধাঁচে কথা বলতেছে। দে আর অল গন নাও। এই মনোযোগ দেন, আমরা শেষ দিকে চলে আসছি, আর একটু ধৈর্য নিলে আমাদের শেষ হয়ে যাবে ড্রামাটা। দে আর অল গান নাও, তারা এখন সবাই চলে গেছে। হাসতেছে বা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাসতেছে, কেউ আর নাই। and there isn't anything more the sea can do to me. এখন আর আমার কিচ্ছু নাই, এই সমুদ্র আমার সাথে কি করবে, আর কাকে নিয়ে যাবে? এই সমুদ্রের কিচ্ছু নাই, এখন আর তারা কেউ বেঁচে নাই। এই সমুদ্র তুই আমার সাথে আর কি করবি? এরকম হাজারি করে, হ্যাঁ। কেউ মারা গেলে দেখবেন যে বিশেষ করে মা বা কাছের মানুষজন, তারা কিন্তু এরকম কথাবার্তা বলে, সে এখন আর কি হবে, কেউ তো নাই, সবাইকে তো তুই নিয়ে এনলি, কেউ আর নাই, সে বলতেছে এরকম, হ্যাঁ। I will have no call now to be up crying and praying when the wind breaks from the south, and you can hear the surf is in the east and the surf is in the west, making a great stir with the two noises and the hitting one on the other. এখন সমুদ্র, এখন যদি তোর মধ্যে খুব জোরে বাতাস বয়, তাও আমার চিন্তা করার কোনো কিছু নাই। সেটা উত্তর দিক থেকে বাতাস হইলে, ঝড় উঠলে আমার কোনো চিন্তা নাই। এখন আমার কান্না করার কোনো কিছুই নাই। এখন আমি আর নির্ঘুম রাতও কাটাবো না, আমার কত সুখ, আমার আর কোনো সমস্যা নাই, এখন আর কোনো ঝামেলা নাই। দেখেন তার সন্তান মারা গেছে, সমুদ্রে গালিগালাজ করতেছে, বা গালিগালাজও করে না। এই সমুদ্র তুই আমার কাছ থেকে আর কি নিবি? হাসাহাসি টাইপের, কান্না করতে করতে হাসা, এরকম একটা ফ্যাক্টর। এ বুঝতেছেন কথা? বিরক্ত হচ্ছে নাকি আবার? ওকে ফাইন, দেন। তো সে এভাবে করে বলতেছে, এবং সে তাদের ওইখানে, তাদের সমুদ্র থেকে শ্যামহেন একটা কথা আছে। শ্যামহেন বলতে কি, তাদের 1 নভেম্বর, 1 নভেম্বরে তাদের ওইখানে, তাদের ওটাকে একটা হচ্ছে যে পবিত্র দিন মনে করা হয়। ওই দিন সমুদ্র থেকে পানি নিয়ে ওই পানিটাকে পবিত্র পানি মনে করা হয়। তো তার সন্তান বার্ডদের উপর এই পানিটা ছিটায় দেওয়ার কথা সে নিজে নিজে বলে, নোরাকে বলে যে পানি ছিটায় দাও। মাইকেলের যে শার্ট, ওই যে কাপড়ের মধ্যে যে পানি ছিল, ওই পানিটাও দেওয়ার কথা বলা হয়। আচ্ছা, মৌরিয়া, it isn't that I have prayed for you, Bartley, to the Almighty God. It isn't that I have not said prayer in the dark night till you wouldn't know what I would be saying, but it is a great rest I will have now, and it's time surely.
It's a great rest I will have now, and a great sleeping in the long nights after Samhain. If it's only a bit of wet floor we do have to wear, and maybe a fish that would be স্টিংকিং। আচ্ছা, বিষয়টা হলো যে চিফ বলতেছে এখন আর আমার চিন্তা করার কোনো কিছুই নাই, এখন কান্না করার কোনো কিছুই নাই, এখন আমি শুধু নিশ্চিন্তে নির্দ্বিধায় আরামে ঘুমাবো। বাটলের বডি দেখে সে এটা বলতেছে। দেন শেষের দিকে চলে আসছি, আর 2 মিনিট নেবো। হ্যাঁ, 2 মিনিট নেবো, শেষ করে দেবো। তো এখন আমাদের নোরাও কান্না করতেছে, ক্যাথলিনও কান্না করতেছে, যে লোকজনগুলো আসছে তারাও কান্না করতেছে। নোরা ইনা whisper to Kathleen. ক্যাথলিনকে ফিসফিস করে বলতেছে, she is quite now and easy, but the day Michael was drowned, you could hear her crying out from this to the spring wall. Its founder, she was of Michael, and would anyone have thought that? নোরা বলতেছে, এ ক্যাথলিন তুমি কি মনে করতে পারো যেদিন মাইকেল ডুবে গেছিল বা মাইকেলকে আর খুঁজে পাওয়া যায় নাই, তার কান্নার আওয়াজ কত বেশি ছিল, সে কত চিৎকার করে কাঁদতেছিল। আজকে সে খুব শান্ত হয়ে গেছে, আজকে সে যেন খুব ক্লান্ত হয়ে গেছে, এখন সে আর কান্নাও করতেছে না। কিন্তু ওই দিনের কান্না ওই দূর ওয়াল থেকেও শোনা যাচ্ছিল। এমনকি কেউ আছে সেদিনকার কান্না শুনে নাই? ক্যাথলিন বলতেছে স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, ধীরে ধীরে এবং স্পষ্টভাবে বলতেছে, an old woman will be soon tired with anything she will do, and isn't it 9 days herself is after crying and keening and making great sorrow in the house? একজন বয়স্ক মহিলা সে আর কত নিবে, সে কত সামলাবে? সে 9 দিন থেকে তো কান্না করতেছে, 9 দিন থেকে ক্লান্ত সে, 9 দিন থেকেই সে কান্না করতেছে, 9 দিন থেকে বাড়িতে খুব কষ্টের দুঃখের ঝড় বয়ে চলতেছে, কত আর নিবে একজন বয়স্ক মহিলা? লাস্ট শেষ করবো, আর 1 মিনিট। মরিয়া বলতেছে, হাঁটু গেড়ে বসছে, বাটলের পা গুলো নাড়তেছে, মা তো মায়ের মন, সে তার মৃত সন্তানকে নাড়তেছে এবং বলতেছে, they are all together this time and the end is coming. শেষ সমাপ্ত হয়ে গেছে সবকিছু। May the Almighty God have mercy on Bartlett's soul and on Michael's soul and on the souls of Seamus and Patch and Stephen and Sean, and may he have mercy on my soul, Nora, and the soul of everyone is left living in the world. সে দোয়া করতেছে যে তার আত্মাটা শান্তি পাক, মাইকেলের আত্মারা শান্তি পাক, আর যে সন্তানগুলো মারা গেছে তাদের আত্মারা শান্তি পাক, যারা বেঁচে আছে তারা শান্তিতে থাক। আমরা যেভাবে দোয়া করি সকল বান্দাদেরকে সুরক্ষায় রাখো, সবার ভালো করো, আমরা যেভাবে দোয়া করি সেভাবে সে এখন দোয়া করতেছে। ঠিক আছে, দোয়া করে সে আবার বলতেছে মাইকেল হ্যাজ আ ক্লিন বারিয়াল ইন দ্য ফার নর্থ বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। আমাদের মাইকেলের যে ওই যে সমাধি করা হয়েছে ওটা তো সে জানে, প্রবাসে করা হয়েছে সৃষ্টিকর্তার খুব যে কৃপা বা দয়া এটা হয়েছে। বার্টলে উইল হ্যাভ আ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ড, ওই যে হোয়াইট বোর্ড নিয়ে আসা হয়েছে কফিনের, তারা একটা সুন্দর কফিন হয়ে গেল। এন্ড আ ডিপ গ্রেভ শিওর, এবং ভালো গভীর একটা কবর সে পাবে, অবশ্যই সে সেটা পাবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দেন দ্যাট, আমরা এর বেশি আর কি বা চাইতে পারি, এর বেশি আমরা আর কি বা চাইতে পারি? No man at all can be living forever and we must be satisfied. কোন মানুষই তো চিরদিন বেঁচে থাকে না, আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। সে তারপরে হাঁটু গেড়ে বসে থাকলো এবং ধীরে ধীরে আমাদের যে স্টেজের পর্দা, এই পর্দাও বন্ধ হয়ে গেল। একজন মানুষ, একজন মা তার জীবনে এক এক করে সবাই হারিয়ে গেল, একমাত্র জীবিত সন্তান যে ছিল সেও হারিয়ে গেল। সে তখন নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে সে সুন্দর একটা কফিন পাইলো, সুন্দর একটা কবর পাইলো, মাইকেলও কবর পাইছে। আমরা মানুষ হিসেবে এর বেশি আর কি বা চাইতে পারি? প্রত্যেক মানুষকেই তো মরে যাইতে হবে এবং আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। এভাবে আমাদের এই নাটকটা শেষ হয়ে যায়। মানে জীবনে আমাদের যত ট্র্যাজেডি হোক না কেন, আমাদের সব অবস্থায় সব সময় সেগুলাকে মেনে নিয়ে, আমাদের অবস্থাটাকে মেনে নিয়ে সামনের দিকে
এগিয়ে যেতে হবে বা আমাদের চলতেই হবে। আপনি জাস্ট চিন্তা করেন তো, আমাদের জীবনের ক্ষেত্রে এরকম ট্র্যাজেডি কি হতে পারে না? আমাদের জীবনের ক্ষেত্রে দেখবেন অনেক মায়ের সামনে অনেক সন্তান মারা যাচ্ছে। অথবা আপনি আমি আমাদের দিক থেকে যদি একটু চিন্তা করেন চোখ বন্ধ করে, ধরেন আপনার পরিবারে আপনার বাবা মারা গেছে। আপনারে বাবু বলে বা মেয়ে বলে বা মা বলে ডাকার কেউ নেই। কেউ ডাকতেছে না আপনাকে। আপনার হোস্টেলে আপনি থাকেন, আপনাকে টাকা দেওয়ার কেউ নাই। আপনি ফোনটা করে কাউকে পাচ্ছেন না, আপনাকে কেউ শাসন করতেছে না। আপনার মাও নাই। আপনার টুকটাক কাজ করে দেওয়ার জন্য, আপনাকে টুকটাক ভুল ধরার জন্য যিনি ছিল, সবসময় আপনার পেছনে গোয়েন্দা হিসেবে যে ছিল, সে মা আপনার নাই। আপনি আপনার টুকটাক কাজগুলাও করায় নেওয়ার জন্য কাউকে পাচ্ছেন না। আপনি সবসময় যাকে রাগ দেখাইতেন, ডাকলেই খেপে উঠতেন, আপনাকে কেউ আজকে রাগও দেখাচ্ছে না। আপনি একা, খুবই একা। এই পৃথিবীতে আপনি খুব একা। আপনার ভার আপনাকেই সামলাইতে হবে। কেউ নাই, আপনার কাছের মানুষজন কেউ নাই। এরকম একটা অবস্থায় আপনার জীবনের ট্র্যাজেডিটা কিরকম হবে? জাস্ট এরকম একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমাদের মৌরিয়ার জীবনে। সে এক এক করে তার শ্বশুর, তার স্বামী, তার ছেলে সন্তান যতগুলো বেঁচে ছিল সবাইকে সে হারাইছে। সে হয়ে গেছে নিঃস্ব। এখন দুইটা ইয়াং মেয়ের সাথে তার জীবন। সে নিজে একজন বয়স্ক, বৃদ্ধ, অসুস্থ মহিলা। এই হচ্ছে তার জীবন, কষ্টের জীবন। এবং সবশেষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে এর বেশি আমরা আর কি চাইতে পারি? প্রত্যেকটা মানুষই তো মারা যাবে, কেউ চিরদিন বেঁচে থাকবে না। এবং আমাদের অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত। এবং অবশ্যই আমাদের জীবনে যে ট্র্যাজেডি হোক না কেন, যে অবস্থাতে আমরা থাকি, আমাদের আলহামদুলিল্লাহ বা শুকরিয়া করা উচিত বা নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ধরেন আপনার আপনি যে অবস্থানে আছেন, আপনার থেকে উপরের অবস্থানে, ভালো অবস্থানে মানুষ থাকবে, এটাই স্বাভাবিক। সবার অবস্থা একরকম না ভাই। সবার অবস্থা একরকম না। আপনি উপরের দিকে না তাকায় নিচের দিকে তাকান এবং নিজে সন্তুষ্ট থাকেন যে না, আমার যা আছে যেভাবে আমি আছি ভালো আছি। প্রত্যেকেরই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। উই মাস্ট বি স্যাটিসফাইড। ওকে ফাইন। আমরা যে ড্রামাটা পড়লাম, রাইডার্স টু দ্য সি, এই রাইডার্স টু দ্য সি এর আমরা অথর সম্পর্কে জানছি, জেএম সিন্স। আমরা এর হচ্ছে যে রাইটারের দর্শন সম্পর্কে জানছি। তারপরে আমরা জানছি এখানকার ক্যারেক্টার গুলো সম্পর্কে। এটা ওয়ান অ্যাক্ট প্লে, এটা ট্রাজেডি, এই বিষয়গুলো সম্পর্কে জানছি। এবং সেই সাথে আমরা মোটামুটি সম্পূর্ণ টেক্সটটাই পড়ার চেষ্টা করছি। কিছু কিছু জায়গা আমি স্কিপ করে গেছি, বাট সেগুলো সামারিটা আপনাদের বলে দিছি। এই পর্যায়ে এসে আমরা এই যে দ্য রাইডার্স টু দ্য সি, এই ড্রামাটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাইলাম কিনা, শান্তি মতো বুঝতে পারলাম কিনা, একটু সবাই জানাবো। যারা লাইভে আসছে একটু কমেন্ট করবো। ক্লিয়ার? যারা লাইভে আছেন আপনাদের সকলের কমেন্ট দেখতে চাই, বুঝতে পারছেন কি না। আর যারা মিটে আছেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে এ পর্যায়ে। হুম। এটা একটা রহস্যময় ব্যাপার। আমরা কোশ্চেন অ্যানালাইসিসে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, কেমন? সেটা বলে দিয়েছিলাম। তো একজন কোশ্চেন করছে যে বাকি সন্তানগুলো কিভাবে মারা গেল? বাকি সন্তানগুলো সমুদ্রে মারা গেছে। আপনাদের শুরুতে একটা কথা বলছিলাম যে এখানে আমাদের যে আরান আইল্যান্ডের বাসিন্দা যারা, তারা হচ্ছে ফ্যাটালিস্ট, ভাগ্যে বিশ্বাসী। এবং তাদের সাথে যা কিছু হয় তারা মনে করে এটা পূর্ব নির্ধারিত, এটা আমাদের সাথে হওয়ারই ছিল, তাই হইছে। তো তারা হচ্ছে যে এই যে সি, সমুদ্রে মানুষজন যায়, সমুদ্রের কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে তারা কিন্তু মারা যায়। কিন্তু তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষরা গেছে, আমাদেরকে এই কাজই করতে হবে। তারা অন্য কোনো কাজের দিকে ফোকাসই করে না বা লাইফ স্টাইল চেঞ্জই করতে চায় না। তারা মনে করে যেটা করে গেছে এভাবেই করতে হবে। আমাদের ভাগ্যে যদি এই মৃত্যু থাকে তাহলে এই মৃত্যু থাকবে, সমস্যা নাই, আমরা সেটা মেনে নিব। বার্কলে কিন্তু তাই করছে। সে সমুদ্রে ঝড় উঠছে, তার মা নিষেধ করছে, সে না যাইলেও পারতো, বাট সে মনে করছে যে না, ভাগ্যে যা থাকবে তাই হবে। এবং এখানে সমুদ্রকে পার্সোনিফাই করা হয়েছে ভিলেন বা অ্যান্টাগনিস্ট হিসেবে। কেননা এই সমুদ্র কিন্তু এক এক করে সকলের জীবন কেড়ে নেয়, সকলকে নিঃস্ব করে দেয় এই জায়গার মানুষজনকে। এবং তাই তো আমাদের আমাদের মৌরিয়া বলে উঠেছেন শেষের দিকে, তোমার আর কিচ্ছু করার নাই আমার সাথে, তুমি আর কাকে নিয়ে যাবে? এখন আমার আর কোনো চিন্তা নাই। বুঝতে পারতেছেন? ট্রাজেডি মানেই হচ্ছে দুঃখের ঘটনা, ঠিক আছে? ট্রাজেডির সব থেকে কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার এটার যে শেষটা, এন্ডিংটা, এই এন্ডিংটা হবে আনহ্যাপি।
আনহ্যাপি বলতে অসুখী, অসুখীটা কিরকম, এটা হবে কষ্টের। এবং বেশিরভাগ ক্ষেত্রে শেষের দিকে গিয়ে আমরা দেখবো কেউ না কেউ মারা যাচ্ছে। ট্র্যাজেডির ক্ষেত্রে এইটা হয়, কেউ না কেউ মারা যাচ্ছে বা খুব খারাপ একটা পরিস্থিতি হচ্ছে। আপনারা যেহেতু সেকেন্ড ইয়ার, ইডি পাস করছেন, আপনারা ইডি পাসের শেষটা কি ভালো হয়, সুখের হয় নাকি কষ্টের হয়? কষ্টের। এটা একটা ট্র্যাজেডি। এখানে আমাদের যে শেষটা হইলো, মৌরিয়ার জীবনের যে শেষ চূড়ান্ত পরিণতি, এটা কি সুখের ছিল? এটা সুখের ছিল না। এখন এখানে বিভিন্ন রকম কোয়েশ্চেন প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্নের কোয়েশ্চেন হইতে পারে। এই বিষয়গুলা নিয়ে আপনারা রুটিন অলরেডি দেখছেন আশা করি। এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আগামীকালকে আমরা কোয়েশ্চেন এনালাইসিস করব। তারপরের দিনেও আমরা কোয়েশ্চেন এনালাইসিস করব ইনশাআল্লাহ। ওকে। আ ওকে, আমাদের লাইভে অনেকজন আছে। আপনাদের যে কথাটা শুরুতেই বলা হয়েছিল যে আপনারা নিয়মিত ক্লাসগুলো করবেন। যেভাবে আলোচনা হইলো আজকে, এভাবে করে আলোচনা হইলে কি আপনাদের পরীক্ষার জন্য কোনো ভয় লাগবে বা ভয় পাচ্ছেন আসলে? কোশ্চেনগুলো এনালাইসিস করে দেওয়া হবে। আমরা যেভাবে আপনাদের আলোচনা করে দিব, যারা প্রিপারেশন ব্যাচে ছিলেন, যেভাবে রিভিশনটা হবে আসলে, আপনাদের পরীক্ষার জন্য 100% একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? কোনো সমস্যা থাকার কথা না এরপরেও। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা আপনাদের সেই সলিউশনও দিব। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে সেটা আপনাদের নিজেদের দোষ। কিরকম? নিয়মিত ক্লাস হয়তোবা আপনি করেন নাই বা মনোযোগী ছিলেন না। তাইলে আপনাকে পস্তাইতেই হবে। আর আমাদের কিছু করার নাই। আমরা যতটুকু করতে পারি আমরা আপনাদের দেখাই দিতে পারি। যেমনটা করা যায় যে খাবার আপনাদের মুখের মধ্যে দিতে পারি। বাট গিলতে তো আপনাকেই হবে। পরীক্ষার খাতায় তো আপনিই লিখবেন। আমরা সবকিছু গাইডলাইন আপনাদের দিতে পারি, সহজ করে দিতে পারি। বলে দিতে পারি যে এখান থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে। এই প্যাটার্নে আসতে পারে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। বাট পড়তে তো আপনাকেই হবে। মনোযোগী আপনাকেই হইতে হবে। নিয়মিত আপনাকেই থাকতে হবে। তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আর ক্লাসগুলো হারায়ে যাতে না যায়। আপনার হইতেই পারে যে ভাইয়া ওই জায়গাটাতে কি বলছিল একটু ভুলে গেছেন। আমরা ভুলে যাই। তো আপনি যাতে দেখে নিতে পারেন, ক্লাসটা আপনার আইডি থেকে শেয়ার করে দিলে আপনার জাত চলে যাবে না। আপনার মান চলে যাবে না। ভাই আপনার উপকারী হবে এবং আপনার সাথে আরো ২-৪ জনের উপকারও হইতে পারে। আমরা এটাকে খুব কেমন ভাবে নেই যে শেয়ার করে দিব, কে কি ভাববে না ভাববে, দিব না। কিপটামি বা অলসতা কেমন যেন। এমনটা আপনারা করবেন না। আপনাদেরই সহজ হবে। আর সেই সাথে সকল ক্লাসগুলো স্পিডে দেখার জন্য আপনারা ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। আপনাদের যদি মনে চায় সহজভাবে পাওয়ার জন্য দা ডিও ইভিজি গ্রুপ, এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তো ক্লাসগুলো শেয়ার করে রাখিয়েন, নিয়মিত হন, নিয়মিত ক্লাস করেন। আর হচ্ছে বন্ধু-বান্ধবীদের জানাইতে পারেন। কেননা আমরা নিজ দায়িত্বে আপনাদের ক্লাসগুলো দিচ্ছি সহজ করার জন্য, পরীক্ষা ভালো হওয়ার জন্য। কারণ আপনারা ফ্রি পায়ে যদি এমনটা ভাবেন যে না আমি শুধু সুযোগটা নিবো, আমার ওই বন্ধুরে আমি এই সুযোগ দিব না। তখন যদি আমার নাম্বার হারায়, এটা কি ঠিক হবে? না, না আমি ওকে দিব না। আমরা এমনটা ভাবি। আর বিশেষ করে আপুরা এরকমটা ভাবি। পরীক্ষা রুমে আরো বিশেষ করে ভাবি। পরীক্ষার রুমে গিয়ে পরীক্ষার রুমে গিয়ে আপুরা কি করে? পরীক্ষার রুমে আপুরা করে কি যে আমাকে তুই ওইটা দেখা, তাইলে আমি তোকে এটা দেখাবো। দিতে চায় না। আপনি তখন দিয়ে দিলেন যে নে তুই অ্যান্সারটা, ব্রিফ কোশ্চেনের অ্যান্সারটা দিলাম। এখন তাকে আপনি জিজ্ঞেস করবেন, ও ওইটা এ নাম্বার, এ নাম্বার আমি দেই নাই রে বন্ধু, দোস্ত। বি নাম্বার, বি নাম্বারটাও পারি নাই। সি নাম্বার, সি নাম্বারটা আমাকে দেখা। ওইটা আমি আইডিয়া করে দিয়েছি, ওইটা ঠিক হয়নি মনে হয়। এরকম করেন না? আচ্ছা, তাও দেখায় না, দেখেন। তো এই আমি যেটা বলতে চাচ্ছি যে সহযোগিতা, সহযোগিতা মনোভাব থেকে যদি কেউ উপকৃত হয় তাহলে হোক না ভাই। দিন শেষে সে যদি আপনার এই উপকারিতা মনে, মনে আপনাকে সরাসরি স্বীকার নাও করে, মনে, মনেও যদি একবার ভাবে যে আ হচ্ছে যে অমুক ভাই বা অমুক বন্ধু আমাকে এই ক্লাসের কথা বলছিল, তার জন্যই আমি ভালো রেজাল্ট করতে পারলাম। মন থেকে তো সে ভাববেই। মানুষের বিবেক হলো বড় আদালত। এই ভাবাটাই কিন্তু আপনার জন্য দোয়া হিসেবে কাজ করবে। কারো জন্য আসলে হাত তুলে দোয়া করলেই যে দোয়া হয়, বিষয়টা এরকম না। আপনি কারো প্রতি খুশি, সৃষ্টিকর্তা বা আল্লাহ তিনি বুঝে গেছেন। এটা আপনার তার জন্য দোয়া আশীর্বাদ হিসেবে কাজ করছে। কেউ আপনারে ঠকাইছে, আপনার মন খারাপ, আপনাকে বদদোয়া বা খারাপ দোয়াও করতে হবে না। সৃষ্টিকর্তা বুঝছে তার এমনিতেই খারাপ হবে। এটা হবেই। আপনি যে ধর্মে হন না কেন, ধর্মকর্মতে বিশ্বাস করেন এবং এটা বাস্তবতা। এটা হইতেই হবে। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব সকলকে সাথে নিয়ে চলার জন্য। ক্লাসগুলোতে আমরা রিঅ্যাকশন ইউজ করব আর নিয়মিত হব। নিয়মিত ক্লাস করব। কারণ নিয়মিত না হলে
কোনো কিছু ভালো হবে না, ভালো হয় না। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, যদি আপনারা পারমিশন দেন তাহলে। সেই সাথে আরো যে আগামীকালকেও ক্লাস হবে, ক্লাসের টাইম জানার জন্য বা নিয়মিত ক্লাস জন্য মনোযোগ দেন। রুটিন দেওয়া হয়েছে সকলকে, আমি রুটিনটা আবারও মেইন গ্রুপ, আমাদের যে মেইন গ্রুপ, এই মেইন গ্রুপে শেয়ার করে দিচ্ছি। রুটিনটা সবাই নেন। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে, আমার কথা আগে শুনেন, নেট লিস্ট, যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে বা স্টাডি গ্রুপে যুক্ত নাই, তারা এই যে রুটিন শেয়ার করে দিব, বা আপনাদের যে বন্ধু বান্ধবীরা আছে তাদের মাধ্যমে, অথবা আমাদের যে যেখানে ক্লাসটা আপনারা পাচ্ছেন বা দেখতেছেন লাইভ যেখানে হচ্ছে, এখানে আপনারা বলতে পারেন যে আমি স্টাডি গ্রুপে নাই ভাইয়া, আমাকে অ্যাড করে নেন। তাহলে আপনার পরবর্তী ক্লাসগুলো পাবেন, কোনোদিনও গ্যাপ নাই, আমাদের প্রত্যেকদিন ক্লাস হবে। আজকে 15, 16 থেকে শুরু করে ধারাবাহিক ভাবে প্রত্যেকদিন ক্লাস। জাস্ট আপনাদের একটু ইচ্ছা শক্তি, রুটিন দেওয়া হয়েছে। আজকের হোমওয়ার্ক যতটুকু আলোচনা করা হইলো এটাই রিভাইজ দেন, সেই সাথে ব্রিফ কোশ্চিন, আপনাদের সেট সাজেশনের যে ব্রিফ কোশ্চিন গুলো আছে সেগুলো সব শেষ করে ফেলবেন, একবার রিডিং করবেন, পারলে লিখে ফেলবেন। আই থিঙ্ক কোনো ব্রিফ কোশ্চিন আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যেহেতু আমরা টেক্সট করছি লাইন বাই লাইন, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু বলে দিয়েছি, আর কিছু বাকি থাকে না। ব্রিফ কোশ্চিন করবেন, এটাই হলো হোমওয়ার্ক। আমরা এখন আলোচনা শেষ করব, অনেক সময় হয়ে গেছে, মোটামুটি 2 ঘন্টা। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কি রাখবেন? আমি জানি না, আমি জানি না আপনাদের কতটুকু বোঝাইতে পারলাম বা কিভাবে বোঝাইতে পারলাম বা কতটুকু দিতে পারলাম। আমার দিক থেকে আমি সর্বোচ্চটুকু চেষ্টা করছি বিষয়গুলো সহজ করার, ইনফরমেটিভ বা তথ্যবহুল করার, সকল তথ্য দেওয়ার। এখন আপনাদের কেমন লাগছে, আমি তো আসলে সকলের গুলো একসাথে শুনতে পারি না, বা একসাথে এক এক করে শুনতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, এই সময়টা আমি না নিয়ে আমি চাইবো আপনারা নিজে থেকে আমাদের যে এই গ্রুপে একটা পোস্ট দিয়ে দেন, সবার মতো করে সবাই একটা একটা করে পোস্ট দেন, যে আসলে আপনার কিরকম লাগছে, আমার কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে কিনা, যে এরকমটা বলতে পারেন যে ভাই ওই জায়গাটা এভাবে করে নিলে হয়তো বা আমাদের জন্য আরো ভালো হবে, বা আমি খুব ভালো মতো বুঝতে পারছি বা সহজ মতো বুঝতে পারছি, বা এই জায়গাটা সমস্যা হয়েছে ইত্যাদি। আপনার যেমনটা লাগছে ওভারঅল এতটুকু যদি বলেন, এটা আমাদের উৎসাহিত করবে, আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকবে, আপনাদের জন্য আরো ভালো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমার রিকোয়েস্ট থাকবে, আমি এতক্ষণ আপনাদের জন্য কথা বললাম, আমার জন্য আপনারা 1 মিনিট সময় দিতেই পারেন, এবং এটা ওভারঅল আপনাদের জন্যই কাজে আসবে, যে আসলে এই রেসপন্সটার উপর ডিপেন্ড করে সামনের দিকে আমি আগানোর চেষ্টা করবো, সামনের দিকে আলোচনাগুলো করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই 1-2 লাইন যতটুকু হচ্ছে যে পারেন একটু লিখে পোস্ট করেন, আমারে মেনশন দেন, তাহলে আমি দেখবো যে আসলে কতটুকু আপনাদের দিতে পারলাম। কি সবাই দিবেন তো? একটা রিভিউ দিবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই তাহলে আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি সবকিছু ঠিক থাকে, আগামীকালকে আগামীকালকে ঠিক মাগরিবের পরে পরেই 6:30টার দিকে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।